ধন্যবাদ শারমিন। আমি শুরু করি যে বিজয়ের মাসে একটা বিষয় আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে বিসিএস পরীক্ষার যে প্রশ্ন। সেখানে একটা প্রশ্ন আহ, যেখানে একাত্তরের মুক্তিযুদ্ধকে বলা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ, এবং দখলদার বাহিনী বলা হচ্ছে, যাকে আমরা পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি বাহিনী বলে সম্বোধন করি, সেটাকে দখলদার বাহিনী বলা হচ্ছে। আপনার একটু মন্তব্য জানতে চাই, কারণ এটা নিয়ে অনেক আলোচনা, বিতর্ক, সমালোচনা হচ্ছে। এটির সাথে সাথে আরও একটু যোগ করে দিই, প্রশ্নটা একটু বড়ই হবে, আপনি একসাথে যদি বলেন যে জামায়াত নেতা মুফতি কাজী ইব্রাহিম তিনি 16ই ডিসেম্বরকে বলছেন কালো দিবস। ডাকসুর নেত্রী জুমা, ফাতিমা তাসনিম জুমা, তিনি বলছেন সহস্র শহীদ মুক্তিযুদ্ধে, সহস্র শহীদ। এবং তিনি আরেকটি পোস্ট শেয়ার করে বলছেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে ডাকা যাবে না, মানে তার পক্ষে না। তিনি সিডিআই এই শব্দটি ব্যবহার করছেন, মানে এই শব্দ লেটারগুলো ব্যবহার করছেন। আর টক শোতেও দেখলাম বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। আপনি আসলে সার্বিক মানে মানে এই বিষয়গুলো কি খুব স্বাভাবিক মনে হচ্ছে? এরকমটাই হবার কথা, নাকি আপনি কোথাও কোনো অস্বাভাবিকতা বা শঙ্কার কিছু দেখেন? প্রথম বিষয়টি হচ্ছে বিভিন্ন বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, যেমন আপনি ইব্রাহিম সাহেবের কথা বলেছেন। উনি এর আগে করোনা ভাইরাসের একটা ওষুধ আবিষ্কার করেছিলেন, যেটা অ্যালজেব্রা বইয়ের একটি অঙ্ক ছিল। এবং এরপরও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং আগের সরকারের সময় তিনি কিন্তু সেই সরকারের সমর্থনও কথাবার্তা বলেছিলেন। তো এই ধরনের ব্যক্তিবর্গ আসলে আমার ধারণা যে বিভিন্ন সরকারের সময় সুবিধা নিতে চান অথবা এক ধরনের সেফটি বজায় রাখতে চান, এই কারণে নানান ধরনের মন্তব্য করে থাকেন। তার নানান ধরনের অসংলগ্ন মন্তব্য কিন্তু আগেও আমরা শুনেছি, বিভিন্ন ওয়াজে তাকে নিয়ে ট্রলও করা হয়। তো সেই জন্য আমি এটাকে খুবই গুরুত্বের সাথে দেখছি না। তবে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিলে আমাদের আইনে সম্ভবত এই বিষয়ে প্রতিকার রয়েছে। আহ, ফলে আমি জানি না রাষ্ট্র কিংবা সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা। তবে নেবেন বলে মনে আমার হয়? মনে মানে হয় যে নেবার মতো অবস্থা দেখেন? মানে আমি আপনি আমি জানি না, আমি আচ্ছা, জানি না, আচ্ছা। কিন্তু যেহেতু আহ, সরকার আছেন, ফলে সরকার এই মন্তব্যগুলিকে কিভাবে দেখেন এটা আসলে একটা পর্যবেক্ষণ করার মতো বিষয়। দ্বিতীয় হচ্ছে ডাকসুর একজন সম্পাদিকা, তিনি সহস্র লিখেছেন এবং এটা যে ডেলিবারেট এটা বোঝা যায়। কেননা কোনো ব্যক্তি বলবে না যে মুক্তিযুদ্ধে সহস্র শহীদ হয়েছে। হ্যাঁ, মানে শুধু ডাক্তার, প্রকৌশলী, বুদ্ধিজীবী, পুলিশ, সেনাবাহিনী এবং ইকবাল হল, জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যদি যোগ করা হয় তাহলেই এটা কয়েক সহস্র হয়ে যায়। ফলে আহ এটা আসলে সঠিক নয় যে মাত্র কয়েক সহস্র শহীদ। এটি তিনি লিখেছেন, আমার ধারণা এটা ডেলিবারেট, এটা এক ধরনের বিতর্ক তুলে দেওয়ার জন্য করা। আর এরপরে আরেকটি যেটি আপনি বললেন, সেটি হচ্ছে আরেকটি মন্তব্যের কথা বিসিএস আপনি বলেছিলেন, বিসিএস পরীক্ষার প্রশ্ন করছেন। বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন অবশ্যই ইচ্ছাকৃতভাবে এইভাবে করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ কখনোই প্রতিরোধ যুদ্ধ নয়। আমাদের মুক্তিযুদ্ধ ছিল মুক্তির যুদ্ধ, ওয়ার অফ লিবারেশন। এটি একটি মুক্তিযুদ্ধ, মানে হচ্ছে একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষায় সশস্ত্র যুদ্ধ। এটিকে শুধু প্রতিরোধ যুদ্ধ বলা যেতে পারে না। আহ, এবং আক্রমণকারী, দখলদার এইভাবে কোনো বাহিনীকে আহ, বলা ঠিক নাই, কারণে যে কারা আত্মসমর্পণ করেছিল সেটা পরিষ্কার ইতিহাসে আছে। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। কারা আক্রমণ করেছিল সেটাও আছে, পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল। এবং কারা আত্মসমর্পণ করে যুদ্ধবন্দী হিসেবে নিজেদের ভাগ্য মেনে নিয়েছিল, পাকিস্তানি বাহিনী করেছিল। ফলে পাকিস্তান নিজে যেখানে আহ, আক্রমণ স্বীকার করে, সেইখানে আমরা কি করে বলি যে দখলদার, আক্রমণকারী? এটা খুবই অন্যায়। জি। আপনি বলছিলেন সরকারের মনোভাব কিরকম, মানে সরকারের অবস্থান কি? আপনার পর্যবেক্ষণ কি বলে সরকারের অবস্থান আসলে এখানে? আমার পর্যবেক্ষণ বলে তারা তো এরকম আরো অসংখ্য ঘটনায় চুপ করেই থেকেছেন। ফলে আমি তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে কিছু আশা করি না। কিন্তু তারপরেও পর্যবেক্ষণ করতে হবে, এই জন্য যে তারা তো সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সরকার হয়েছেন। এবং সেই সংবিধানে মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটূক্তি করার সুযোগ আছে কিনা সেটা তাদের একবার পড়ে দেখা উচিত। বা তারা যে নতুন সংবিধান তৈরি করছেন সেখানেও কি মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটূক্তি করার সুযোগ থাকবে, সেটাও তাদের পরিষ্কার করে বলা উচিত। কারণ তারা তো সংবিধানে প্রচুর সংস্কার আনছেন। তো আমরা কি বুঝবো যে সংবিধানের এই সংস্কারগুলি কি আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এরকম মন্তব্য করার সুযোগ দেবে মানুষকে? কারণ এই মুক্তিযুদ্ধ কিন্তু আহ কোন একটি দল বা মতের নয়, এই মুক্তিযুদ্ধ পুরো জাতির ছিল।
এমনকি আমরা এখনো ইন্টারনেটে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখি যে তিনি তখন কথা বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে। তাহলে এটা তো আমাদের জানতে হবে যে আসলে তারা এই ধরনের কটূক্তিকে আসলে অ্যালাউ করেন, বা এই ধরনের কটূক্তি হোক সেটা তারা চান। এই যে মানে যে সহস্র আপনি বলছিলেন সবকিছু ডেলিবারেট, আপনি শব্দটি ব্যবহার করছিলেন মুক্তিযুদ্ধের শহীদ। সবকিছু ডেলিভারেট না, আমি প্রথমটাকে বলেছি যে ওনার এই ধরনের অভ্যাস আছে। হ্যাঁ, উনি বিভিন্ন জায়গাতে এরকম উল্টাপাল্টা বিতর্কিত আগেও বলে। বলেছেন। মানে ওনার নানান ধরনের অযৌক্তিক কথা উনি বলেন। কিন্তু পরের যে দুটি আমি বলেছি সেই দুটি জি, ইচ্ছাকৃত। মানে জুমার সেই বক্তব্য তার ফেসবুকে লেখা এবং এবং হ্যাঁ, বিসিএস কারণ বিসিএস এর এত প্রশ্নে। শিক্ষিত উচ্চ হুম, শিক্ষিত একজন ইচ্ছা করে সহস্র না লিখলে এটা ভুল করে হবে না। মানে আপনি হাজার এটা কি লিখতে একটা গিয়ে বা হ্যাঁ। আপনি হাজার লিখতে গিয়ে বাজার লিখতে পারেন, কিন্তু আপনি লক্ষ কিংবা আহ, কয়েক লক্ষ লিখতে গিয়ে কয়েক হাজার লিখতে পারেন না। আর সহস্র বানানটা তো একেবারেই হুম, হুম, আলাদা, তাই না? সহস্রের সঙ্গে মিলিয়ে আপনি অজস্র, তাই না, এরকম মিল হবে, তো সেটা তো মিলবে না। ফলে এটা ইচ্ছাকৃত হবে লেখা। হুম, ইচ্ছাকৃতভাবে মানে এটি আমি দেখছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার একটা কন্টেন্টে বলছিলেন যে এই সংখ্যাটা ২,০০০ হবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা। আমার এই অনুষ্ঠানেই ফাতিমা তাসনিম জুমা মানে ডাকসু নেত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে জুলাই বিপ্লবেও মানে শহীদের সংখ্যাটা ২,০০০। একটা ন্যারেটিভ স্থাপনের কোনো চেষ্টা মানে সেই ডেলিভারির চেষ্টা কিছু চলছে কিনা, নাকি এটাও একটা কাকতালীয় ব্যাপার? এখন যদি কেউ একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করে, আমরা তো সেই তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো না। আমাদের যেটা বলতে হবে সঠিকটা বলতে হবে। কেউ ২,০০০ বলুক আর ২০,০০০ বলুক আর ২০ লক্ষ বলুক, মূল বিষয় হচ্ছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। একটা পরামর্শ শুধু আমি দেব, মিথ্যা বলার সময় যদি এরকম মিথ্যা কেউ বলে যেটা শুনলেই বোঝা যায় মিথ্যা, তাহলে তো এটা চিন্তার বিষয়। কারণ মিথ্যাটাও যদি কেউ ঠিক মতো গোছাতে না পারে, তাহলে তো আমাদের প্রশ্ন করতে হবে যে এত পড়াশোনা করে আসলে কি লাভ হলো। জি। আপনি বলছিলেন সেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য যে তিনি আগেও এরকম বিতর্কিত মন্তব্য করেছেন। কিন্তু হ্যাঁ, জামায়াতের আমার মনে আছে নায়েবে আমির। করোনার সময় একটা হ্যাঁ, ফর্মুলা দিয়েছিলেন, বলেছিলেন যে এই ফর্মুলাতে ওষুধ বানানো যাবে বা টিকা বানানো যাবে কিছু একটা। আমি কদিন মাঝে আগেও মাঝে তিনি দেখছিলাম করোনার সময় তিনি তিনি এরকম বক্তব্য আরেকটা দিতেন। বলছিলেন, তিনি সম্ভবত বলছিলেন যে ভূমিকম্পের কারণ হচ্ছে দোভালের সাথে আমাদের আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে উনি বৈঠক মাঝে মাঝে এরকম এটা বলেন, হচ্ছে আমি দেখেছি ভূমিকম্পের কারণ। ইন্টারনেটে এরকম অনেকেই আছেন তারা নানান ধরনের কথা বলেন। হুম, তো এই কথাগুলি মানুষকে হয়তো তাৎক্ষণিকভাবে এক ধরনের আনন্দ দেয়, কিংবা মানুষ হাসে, কিংবা মানুষ উপেক্ষা করে চলে যায়। কিন্তু বারবার এরকম বলতে থাকলে এটাও চিন্তা করতে হবে যে আসলে আহ এই কথাগুলি কি আসলে ইচ্ছাকৃত, নাকি এগুলা ভুল করে বলা, নাকি আহ এক ধরনের মানসিক অবস্থার কারণে এগুলি তারা বলছেন। এটা আসলে চিন্তার বিষয়, কারণ আমি এটাও বহু আপনার মানুষ কাছে তো তাদের কথা শোনে। জি, এইজন্য বহু মানুষ তাদের কথা শোনে। এটাও আপনার কাছে জানতে মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে হাসে, উপেক্ষা করে, আমলে নেয় কত? কারণ আমি এটাও একটু যোগ করি জামাতে এটা নায়েবে আমি আমির, জানি না। জামাতের আপনি নামে আমি একটু পুরোটা বলি তাহলে আপনি একসাথে মিলিয়ে যদি উত্তরটা দেন। যে প্রফেসর মুজিবুর রহমান তিনি বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করব, প্রয়োজনে জিহাদ করে ইসলামী আইন প্রতিষ্ঠা করব। মানে এই বিষয়গুলো এখন একটু যোগ করে দিচ্ছি যে এগুলো আসছে। এর আগেও তো আসছে এরকম শরিয়া কথা আইন, তারা আগেও বলেছেন, শরিয়া এই আইন। শব্দটা বা হুম, হুম। এগুলো তারা আগেও বলেছেন, এটা নতুন কোনো কথা না, নতুন এগুলো বহু কোনো কথা আগের না। কথা। এগুলো মানুষ আমলে নিচ্ছে কতটা আসলে, বা এটা আমি মানুষের জানি না আসলে, যদি আমলে নিত তাহলে তো হয়েই যেত। নিশ্চয়ই এখনো ওই পরিমাণ মানুষ আমলে নেয় নাই, যে জন্য এখনো হয় নাই, এখনো তাদেরকে বলতে হচ্ছে। কিন্তু কত লোক আমলে নেবে এটা আসলে, বা কত লোক নিল এটা বলা খুবই কঠিন। ভোট হলে বোঝা যেত, ওনারা ভোটে দাঁড়াবেন, একটা প্রকাশ্য ভোট হবে, মানুষ যদি সত্যি সত্যি ওনাদের প্রতি সমর্থন দিয়ে দেয় অনেক কোটিতে কোটিতে, তাহলে বুঝতে হবে মানুষ এসব কথাকে আমলে নিচ্ছে। কিন্তু জরিপ, যদি আইআরএর জরিপটা দেখি, ওয়াশিংটন ভিত্তিক সেই জরিপ প্রতিষ্ঠান। জরিপ আমি একদম বিশ্বাস করি না শারমিন, জরিপের কোনো বেল নাই। মানে জরিপ যে যেভাবে করে সে সেভাবে হয়। মানে আর আইআরআই জরিপ তো তাদের অতীত ইতিহাসের কারণে এখন বেশ প্রশ্নবিদ্ধ। কারণ আইআরআই তো বলেছিল যে 70% লোক শেখ হাসিনাকে পছন্দ করে, তারপরে 1 বছর না যেতেই ওনাকে চলে যেতে হয়েছে, সরকারের পতন হয়েছে। আইআরআই কি আসলে ঠিক মতো জরিপ করে কিনা এটা এখন চিন্তার বিষয়। তাহলে আইআরআই এর কি উদ্দেশ্য, কি মানে এরকম জরিপ কেন? জানি না উদ্দেশ্য কি, তারা প্রায় জরিপ করে, এরকম ইলেকশনের আগে হলে একটু বেশি জরিপ করে, বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে জরিপ করে, আর প্রত্যেক বছর একটা জরিপ করে এই জনপ্রিয়তা কার, কতটুকু অ্যাপ্রুভাল, এইসব করে। আমার ধারণা এগুলা দিয়ে এক ধরনের ওপিনিয়ন সেট করার চেষ্টা থাকে। এই প্রতিষ্ঠানগুলো নিজের নাম জানানোরও একটা চেষ্টা থাকে যে আইআরআই জরিপ করে। হ্যাঁ, তো নিজের নাম প্রকাশ করারও বা নিজের নাম পরিচিত করে তোলারও একটা
ইচ্ছা থাকে এগুলোর জি। পেছনে, নানান ধরনের এজেন্ডা থাকে। তার চেয়ে বড় কথা হলো এগুলোতে বিদেশি ফান্ডেড প্রতিষ্ঠান, হয়তো জরিপ একটা করতেই হবে, তাদেরকে বলে দিয়েছে হুম, যে বছরে একটা জরিপ করতে হবে, ফলে তারা হয়তো করতে হবেই বলেই জরিপ করে, আমরা তো জানি না। আচ্ছা। মানে আমি আপনি বলছেন যে জরিপের তাদের নিজস্ব প্রয়োজনীয়তা থাকতে পারে। বক্তব্যের ইমপ্যাক্ট না কি মানে এবং তার সাথে ধরেন এনজিও গুলি জরিপ। ফান্ড আনে, হ্যাঁ, ফান্ড আনলে ফান্ডটা ইউজ করতে হয়, তো ওদের কাছে নিশ্চয়ই টাকা আসে, এখন জরিপ না করলে তো এই টাকা ফেরত চলে যাবে। তা আমার ধারণা হয়তো এই জন্যই তাড়াহুড়া করে একটা জরিপ করেছে, কারণ এই ধরনের জরিপে না কখনো আমি কোনোদিন রেসপন্ডেন্ট হই নাই। হুম, মানে অনেক বছর ধরে তো এরকম জরিপ হয়, কিন্তু কোনোদিন আইআরআই বা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা ধরেন এরকম বিশিষ্ট সংস্থা যারা জরিপ করে হুম। কোনোদিন আমাকে জরিপে ডাকে নাই। তো ধরেন এত বছর ধরে, এত দিন ধরে আছি এখানে, একসময় তো তরুণও ছিলাম, তাই না? তরুণ বয়স থেকে এই 57 বছর হয়ে যাবে হয়তো। তো এই বয়স পর্যন্ত তো আমি একবারও জরিপে কেউ আমার কাছ থেকে জানলো না। তো আমার আপনাকে কাছে ডাকে মনে নাই। হয় যে তাহলে আপনি কার কাছে দেখেছেন জিজ্ঞেস কাউকে করে। কাউকে ডেকেছে বলে আপনার চেনা জানা কাউকে কখনো দেখেছেন? না, আমার কারণ আমাকেও পরিচিত ডাকে নাই কাউকে আমি কখনো। রেসপন্ডেন্ট হতে শুনি নাই। এখন তারা নিশ্চয়ই কোথাও না কোথাও জরিপ করে, হুম, তারা মতামত দেয়, কিন্তু ধরেন এত বছরে আমি একবারও মতামত দিতে পারিনি। অনেকটা কিছু লোক বলে না যে জীবনও ভোট দিতে পারি নাই, হুম। ভোট দিলে ভোট গুনে নাই, ওরকম আমিও বলতে পারি জীবনও কোনো জরিপে অংশ নিতে পারি নাই। মানে জরিপের স্যাম্পল সাইজটাও তো আসলে খুব কম, কিন্তু জরিপেরও একটা ইম্প্যাক্ট আছে কিনা আপনি বলছেন জরিপ আপনি আমলে নেন না, কারণ হচ্ছে 53% মানুষ বলছে তারা জামাতকে পছন্দ করে, 51% মানুষ, মানে এই যে বয়ানগুলোর কথা বলছিলাম সেগুলো কতটা আমলে নেয় সেই প্রশ্নের সাথে সাথে এই জন্য এটা আসছে যে জরিপও বলছে 53% মানুষ জামাতকে পছন্দ করে, 51% মানুষ। জরিপকারীদের কি করা উচিত জানেন? জরিপকারীদের জরিপ করার পর একটা থার্ড পার্টিকে দিয়ে এই জরিপটা ভ্যালিডেট করানো উচিত। কারণ এই জরিপটা পুরোপুরি তো আমরা দেখি নাই, এই জরিপের স্যাম্পল সাইজ কত, কিভাবে তারা স্যাম্পল সিলেকশন করেছেন, কিভাবে তারা এরিয়া সিলেকশন করেছেন, কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার মানুষের কাছে গিয়েছেন, কাদেরকে জরিপকারী হিসেবে পাঠিয়েছেন, যেসব অঞ্চলে পাঠিয়েছেন সেই সব অঞ্চলের ডেমোগ্রাফি থেকে শুরু করে পলিটিক্যাল ডেমোগ্রাফি কেমন, তাই না? তা এটা দিয়ে বোঝা যাবে। ধরেন আপনি একটা মাদ্রাসাতে পাঠালেন জরিপের জন্য, একরকম রেজাল্ট আসবে। ধরেন আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠালেন বা কলেজে, তাহলে আরেক ধরনের আসবে। তো এই জন্য কিভাবে তারা এই জরিপটা সম্পন্ন করেছেন, কতটুকু এটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে, এই জিনিসগুলো আসলে একটা থার্ড পার্টি সার্টিফিকেশন থাকলে ভালো। তাহলে আমাদের আর আলোচনা করতে হতো না, ওই তৃতীয় পক্ষই বলে দিত যে না এটা ভালো জরিপ হয়েছে অথবা হয় নাই। আর এই জরিপের ফলাফল ভুল হলে বা ঠিক হলে আমরা তৃতীয় পক্ষকে বলতে পারতাম যে তুমি কি দেখলা, তুমি তো কিছু বুঝো নাই। যদিও জরিপ এভাবে থার্ড পার্টি ভ্যালিডেশনের কোনো সিস্টেম নাই, কিন্তু আমাদের মতো দেশে এত ধরনের জরিপ হয় যে হুম। আমার মনে হয় বাংলাদেশে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওইরকম একটা তত্ত্বাবধায়ক জরিপ ব্যবস্থা থাকা দরকার। জি, বাংলাদেশে মানে কিন্তু জরিপগুলো নিয়ে সবসময় আলোচনা আবার হয়। আমরা আমাদের গণমাধ্যমে আলোচনা যেমন করি, আপনাদের মন্তব্য জানতে চাই সবসময়। যেমন এখানে ভোটের যে হিসাব দেখানো হচ্ছে, আপনি অবশ্য শুরুতেই বলছেন আপনি আমলে নিচ্ছেন না। তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে আ ভোটের হিসাব যেটি দেখানো হচ্ছে সেখানে বলা হচ্ছে জামাত 26%, বিএনপি 30%। কিন্তু জামাত যাদের সাথে জোট করবে, ইসলামী আন্দোলন জোটবদ্ধভাবে নির্বাচন করবে তারাও 4%। তার মানে 30-30 হয়ে গেল আরকি জোটবদ্ধ হওয়া অবস্থায়। মানে এটি কি ভোটারদের মনেও একটা বার্তা দিচ্ছে কিনা? না, ভোটাররা না জরিপ শুনে কেউ ভোট দিতে যায় না। ভোটাররা এই 15 দিন পরে জরিপের কথা ভুলে যাবে, এবং ভোটাররা কখনোই নিজের ভোটটা এসব জরিপ কিংবা অন্য কিছুর উপর ভিত্তি করে ঠিক করে না। কে জিতবে কে জিতবে না এটা ভোটাররা বাজার থেকে, দোকান থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে, নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনার ভিত্তিতে নানান ভাবে ধারণা করতে পারে। হুম, ফলে ভোটারদেরকে এটা ভাবলে চলবে না যে তারা আইআরআই কিংবা কোনো কয়েকটা পত্রিকার রিপোর্ট পড়ে তারা প্রভাবিত হয়। তবে পত্রিকাগুলি এগুলি বেশ উৎসাহের সঙ্গে ছাপে। এর অনেকগুলি কারণ আছে। একটি কারণ হচ্ছে এনজিও গুলি সারা বছর নানান ধরনের গোল টেবিল, হুম, নানান ধরনের অনুষ্ঠান এইগুলিতে পত্রিকার পেছনে খরচ করে, এবং পত্রিকাগুলোও তাদেরকে দাওয়াত দেয়। আবার এই এনজিও গুলি যেসব অনুষ্ঠান করে সেখানে প্রচুর অপিনিয়ন লিডাররা যান, অর্থাৎ এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে হুম, এনজিও গুলির সাথে পত্রিকার। তারপর হচ্ছে এনজিও গুলিতে যারা চাকরি করেন অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তারা পুরোনো দিনের অ্যাক্টিভিস্ট এবং সমাজতান্ত্রিক দলগুলির লোক বেশি চাকরি করেন, কারণ এদের পরে ক্ষমতার অংশীদারিত্ব হয় না, এরা বহু জায়গাতে চাকরি বাকরিও পায় না, এরা দেখা যায় এনজিও গুলিতে চাকরি করে এবং তাদের যে রাজনৈতিক বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে এনজিও গুলির মধ্যে লুকিয়ে থাকে। হুম, এবং এই পত্রিকা অফিসে প্রচুর সমাজতান্ত্রিক লোকজন চাকরি করেন, ফলে পলিটিক্যাল এক ধরনের আত্মীয়তা আছে। তৃতীয় হচ্ছে পত্রিকাগুলি রাশিফল কেন ছাপে? জানে এটা মিথ্যা, তারপরে ছাপে কারণ মানুষ পড়ে।
পত্রিকাগুলো আপনি দেখবেন যে নানান ধরনের আহ, বিষয়কে হাইলাইট করে, ফ্যাশনে, রান্নায়, এবং অদ্ভুত অদ্ভুত রান্না দেখবেন, সুন্দর ছবি তুলে লিখে দেয় যে এই রান্নাটা দারুণ হয়েছে, ওই রান্নাটা দারুণ হয়েছে। পত্রিকার সম্পাদক এটা কোনোদিন খেয়ে দেখে না, খেলে উনি বুঝতো যে উনি কতদিন হাসপাতালে থাকতো। তো এগুলা ছাপে, কারণ এগুলা মানুষ দেখে। হ্যাঁ, এবং এগুলা দেখে মানুষ এক্সপেরিমেন্ট করে, একটু ব্যস্ত থাকে। গৃহিণীরা এটা রান্না করে তার বাড়ির সবাইকে খাইয়ে দেন জোরপূর্বক, কারণ এটা না খেলে পরে গৃহিণীর মন খারাপ হবে। সবাই খেয়ে কিছুক্ষণ পরে বাইরে থেকে ঘুরে এসে ফেলে দিয়ে এসে বলে, উফ যা দারুণ, একটু হাওয়া খেয়ে এলাম, আসলে বাইরে গিয়েছিল বমি করতে। এরকম অনেক খাবার হয়, বুঝছেন? আপনার মনে আছে হুমায়ুন আহমেদ একটা নাটকের মধ্যে হাঙ্গেরিয়ান গুলাশ রান্না করেছিল, আমরা যখন ছোটবেলায়? হ্যাঁ, এবং এই গুলাশ খাওয়ানোর জন্য নায়িকা সবাইকে চেষ্টা করছিল, কারণ সে গুলাশ রাখছে। হ্যাঁ, পরে আমরা জেনেছি যে গুলাশ জিনিসটা আসলে মাংসের ঝোল এক ধরনের, মানে ঝোলের মধ্যে ডুবানো মাংস। কারণ পরে আমি গুলাশ খেয়েছি। তো এরকম আর কি, গুলাশ জাতীয় জিনিসপত্র নাটকে বলেন এরকম থাকে। মানে এই পত্রিকাগুলো জরিপগুলো সেই অনেকটা আনন্দে হাঙ্গেরিয়ান জরিপগুলি গুলাস। ছাপে, এগুলো এক ধরনের গুলাশ, আচ্ছা, হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান গুলাস গুলাশ। মানে এটা হ্যাঁ, পত্রিকা, এবং আমি কেন, এনজিও বা হ্যাঁ মানে জরিপকারীদের আগ্রহ থাকতে পারে, ভোটারদের উপর খুব বেশি ইম্প্যাক্ট। হ্যাঁ হ্যাঁ আমি কেন কেন হাঙ্গেরি, পোল্যান্ড এগুলার কথা বলছি, এটার পেছনে একটা কারণ আছে। এই গুলাশ হাঙ্গেরি, পোল্যান্ড এসব জায়গা থেকে তৈরি হয়ে আসছে। আচ্ছা, এবারে একটু জরিপ থেকে আসি, একটু আদালতের দিকে তাকাই যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে রায়টি হলো সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে দুদকের মামলার রায়, প্লট নিয়ে তিনি এটা শেখ খুবই হাস্যকর। শেখ হাসিনাকে রায় দিয়ে চাপ দিয়েছেন, প্রভাব খাটিয়েছেন শেখ রেহানা মানে শেখ হাসিনার বোনকে প্লট বুঝিয়ে দিতে। এটির সাক্ষী হিসেবে দুজন আছেন, তারা শুনেছেন কিন্তু কোনো মানে রেকর্ড বা এভিডেন্স কিছু দেখানো যায় নাই। কিন্তু আবার আদালত কনভিন্স হয়েছেন, রায়ও দিয়েছেন 2 বছরের শাস্তি। হাস্যকর বলে ফেললেন আপনি, একটু ব্যাখ্যা শুনি। না মানে অভিযোগটা আমার কাছে হাস্যকর লেগেছে, রায় না। রায় ঠিক আছে, আদালত যে কোনো রায় দিতে পারে। হ্যাঁ, রায় নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু অভিযোগটা খুব হাস্যকর। কেননা আপনি চিন্তা করেন, এইরকম মানে প্রবল পরাক্রমশালী স্বৈরতান্ত্রিক শাসক, যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, জামাত শিবির আর ছাত্রলীগ একসাথে রাজনীতি করে যার ভয়ে, তাই না? তো এইরকম একজন নেত্রী, উনি কাকে প্লট দিবে, এইটা চাপ দিয়ে প্লট দিচ্ছে আর কি। মানে এইটা বেশ মনে হয়েছে আমার কাছে যে অভিযোগটা বেশ হাস্যকর। আর হচ্ছে আহ, কাউকে কিরকম চাপ দিয়ে নেওয়ার কোনো দরকার আছে? যার নাম বলা হচ্ছে তার যে পরিচিতি, উনি সরাসরি কোথাও ফোন করলেই তো কাজ হয়ে যাইতো। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে কমন সেন্সে অভিযোগটা খুবই জি, অদ্ভুত। কিন্তু আপনি যেটি মানে বললেন যে রায় তো দিতেই পারেন, অভিযোগ তো আমার তো মনে হয় অভিযোগ যে কেউ করতে পারেন, আমি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করে দিতে না, পারেন। অভিযোগ তো কিন্তু করতেই রায় পারেন, হ্যাঁ। রায় ও চলে না, আসতে পারে তার প্রেক্ষিতে এরকম। হ্যাঁ আসতে পারে। বিচারক তার রায় তার তার মতামত অনুযায়ী, তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী দিবেন। বিচারক যদি কনভিন্সড হন, ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বিচার সবার কাছে করার জন্য। হাস্যকর মনে হচ্ছে কিন্তু রাষ্ট্র তাকে বিচারক হিসেবে নিয়োগ করেছে, নিশ্চয়ই তার বিচারের সে দক্ষতা আছে বলেই করেছে। ফলে বিচারক যে রায় দিবেন, আমাদেরকে সে রায় মেনে নিতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে রায় হয়েছে তিনি চাইলে অ্যাপিল করবেন, কিন্তু আমরা বাইরে থেকে রায় ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা বলতে পারি না। জি। আরেকটি আদালতের আরেকটি রিট নিয়েও একটু কথা বলি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা বা শপথ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে। আইনজীবী মহসিন রশিদ। তিনি প্রশ্নের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ। মানে এরকম কি ভাবার সুযোগ ছিল? মানে আইনজীবী আসলে কি ভেবেছিলেন সেটি প্রশ্নটিতে করা তো একটু হাস্যকর, কিন্তু বাস্তবতা কি এরকম যে মোহসেন, আদালতে মানে এটা নিয়ে একটা রিট করলে আদালত বলে দেবেন যে এই সরকার অবৈধ, এরকম কি কোনো অবকাশও ছিল কিনা বা বাস্তবতাও আছে কিনা এই রিট করার না, উদ্দেশ্য কি? মোহসিন রশিদ সাহেব কেন এটা করেছেন আমি জানি না। মোহসিন রশিদ সাহেব এটা ব্যাখ্যা দিতে পারবেন। ওনাকে আমি ছোটবেলায় চিনতাম, একসময় রোটারি ক্লাব করতেন এবং খুব সুন্দর কথা বলতেন। এখনো রোটারি করেন কিনা আমি জানি না। ওই সময় আমি রোটারি ক্লাব করতাম। আমি 11 বছরের বেশি রোটারি ক্লাবের সাথে যুক্ত ছিলাম, আর 18 থেকে প্রায় 32 বছর পর্যন্ত। কেননা আমার যখন বয়স 30 তখন আমি একটি পদে ছিলাম রোটারি ক্লাবের। ফলে আমার 31 বছর হলো, এবং পদে থাকলে আরো 1 বছর এক্সটেনশন পাওয়া যায়। তা আমি 32 বছর পর্যন্ত প্রায় রোটারি ক্লাবে ছিলাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। আমার ওই 31 ইয়ারই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে আমি পরে রোটারিও করেছি। আমি রোটারি ক্লাবের কিন্তু
প্রেসিডেন্ট ছিলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ডিস্ট্রিক্ট লিডার ছিলাম, মানে সারা বাংলাদেশের। তো ওনাকে আমি চিনতাম আর কি, ভালোভাবে চিনতাম, ঘনিষ্ঠভাবে। তা আমি কখনো উপলব্ধি করি নাই যে উনি এরকম একটা রিট করবেন, যে রিটটার উত্তর উনি জানেন আসলে কি উত্তর আসবে, বলে কি উদ্দেশ্যে উনি এটা করেছিলেন উনি ভালো করে জানেন। কারণ উনি আরেকবার বৈধতা দিয়েছেন, মানে আদালত আরেকবার বলেছে যে এই রেফারেন্স বৈধ, এই সরকার বৈধ, মানে এই সরকারকে একটা বৈধতার সিল উনি এনে দিয়েছেন। তো সেটা কেন এনে দিয়েছেন উনি সেটা বলতে পারেন। আর এই সরকারের বৈধতা নিয়ে তো আর কেউ সেইভাবে প্রশ্ন করছে না, দু একজন ছাড়া। শিশির মুনির প্রশ্ন করেছিলেন আমার মনে আছে, আইনজীবী, টিভিতে দেখেছিলাম যে উনি বলেছিলেন যে রেফারেন্স নিতে গেলে এই সরকার অবৈধ হয়ে যাবে। এটা হতে পারে যে শিশির মনির ভুল, এটা উনি প্রমাণ করলেন আর কি। আচ্ছা, মানে না, বিভিন্ন টক শোতে অনেকে বলেন মানে এটা প্রমাণ করার জন্য যেটা ভুল, এটার জন্যই হয়তো এটা গেছে। আপনি একটু তো আমি অন্য। জানি না আসলে কোন ভিত্তিতে করেছেন, কিন্তু প্রায় আমি তার রিল দেখি, ফেসবুকে তাকে দেখতে পাই, উনি চিৎকার চেঁচামেচি করছেন, ওনার বিরুদ্ধেও কেউ চিৎকার চেঁচামেচি করছে কোর্টের মধ্যে এবং কোর্টের বাইরেও। মাঝে মাঝে উনি বেশ ব্লেটেন্ট, মানে বেশ আহ, বেশ এমন কিছু কথা বলেন যেটা খুবই আমার কাছে মনে হয় যে খুবই তার ব্যক্তিগত মতামত জোরালো ভাবে বলে ফেলেন। যুক্তি কম থাকে, একদম আবেগ বেশি শিশির থাকে। মনির কথা বলছেন? না না, মহসিন। মহসিন রশিদের আচ্ছা কথা আচ্ছা। বলছি। জি। জি, স্পষ্ট। ওনার চেম্বারও আমি গিয়েছি, আমার মনে আছে মতিঝিল এলাকায় তার একটা চেম্বার ছিল, ওইটা এখন আছে কিনা আমি জানি না, সেখানে আমি গিয়েছি। আচ্ছা। একবার ইমরান খান বাংলাদেশে দৌড়াতে এসেছিলেন, উনি সেই কমিটির চিফ ছিলেন, তার সঙ্গে আমার বেশ ঘটনা ঘটেছিল। উনি তখন, আমি ছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটির মেম্বার, উনি সেই কমিটিকে উড়িয়ে দিয়ে নিজে নিজে একটা কমিটি বানিয়েছিলেন এবং ইমরান খানের সাথে তাদেরকে রেখেছিলেন। তা আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে স্পোর্টস এর কমিটি থাকার দরকার কি। মানে আপনার বেশ ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আরেকটা মানে প্রসঙ্গে একটু যাই। ওনারা প্রায় নিজেদের বেলায় এরকম নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, অন্যের বেলায় স্বৈরতন্ত্র গণতন্ত্র আবিষ্কার করে আর কি। আরেকটা বিষয় একটু যাই, বিষয়টা একটু সেনসিটিভ যে অনেকে চান্স পেয়ে বলে দিলাম আমি এখন আসলে, বুঝলেন? হ্যাঁ। এটা বহু বছর আগের চিন্তা, কিন্তু আমি তখন ঠিক করে রেখেছিলাম কোনোদিন বলার সুযোগ পেলে বলে দিব। আচ্ছা, আচ্ছা, সুযোগ পেয়ে বলে দিলেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, বিষয়টা খুব সেনসিটিভ, এই বিষয়টি বেশ স্পর্শকাতর, কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন, এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে, এই জন্য তাকে দেখানো হচ্ছে, এরকম একটা বক্তব্য আছে। আহ, এইরকম না ভাবে এটা, বলবার কোনো যৌক্তিকতা আছে কিনা, বা তাকে জীবিত দেখানো কোনো ফায়দা আছে কিনা? সাথে সাথে আপনার কাছে, আপনি চিকিৎসক হিসেবে, অবশ্য চিকিৎসকরা ব্রিফ করছেন, সেই ব্রিফিংটাকেও একটু খণ্ডাতে চাই আপনার কাছ থেকে যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিমভাবে বেঁচে আছেন, মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয়। আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের, বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর, এদের অশিক্ষা তো প্রবল। মানে এদের শিক্ষা জগৎ তো যোগ্যতা আছে, মানে সার্টিফিকেট আছে, কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না। মৃত ব্যক্তিকে কোনোভাবেই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না। লাইফ সাপোর্ট, এটা লাইফকে সাপোর্ট দেওয়া, সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না। আপনাকে বুঝতে হবে আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে, আপনি জীবিত না থাকলে এই সাপোর্ট দেওয়া যায় না। যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের পিপিলারি রিফ্লেক্স এবং ব্রেনটা চলতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে এর মানে হচ্ছে আমাদের ব্রেনটাও অনেক, মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে, কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে। এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে। ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয়, আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে। এটা না, একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না, তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি শ্বাস নিবেন যন্ত্র দিয়ে, তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরাপথে প্রবেশ করাবো, তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব, এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস, এগুলো আমরা করতে থাকবো যাতে করে তার শরীর রিকভার করতে পারে। অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয় যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে। এইটা হচ্ছে লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া। আহ, কেন? কারণ তিনি জীবিত আছেন। আরেকটি বিষয় হচ্ছে হার্ট নিজে নিজে চলে, কিন্তু
হার্টের ভেতরে পেসমেকার বলে একটা জায়গা আছে, সাইনোভেট্রিয়াল নোড বলে। সে নিজে নিজে সিগন্যাল প্রডিউস করে এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে 72 বার হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয়। হুম। এই জিনিসটা কিন্তু কোনো মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না, পারি না করতে। হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি, গতি বেড়ে গেলে কমাতে পারি। আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায়, কমানো যায়। আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি। কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না। তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন, মরার আগে মেশিনে উঠে যাইতেন, উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন, তাই না? কিন্তু তো এটা পয়সাওয়ালা কখনো লোকের হয় বেঁচে নাই, থেকে এখনো সেভাবে পর্যন্ত লাভে হয় কি? নাই। মানে ওভাবে বেঁচে থেকে কি আসলে? না, ওনার বেঁচে আছেন, মাথাটা ঠিক আছে, মনে করেন কথা বলছেন, কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে। এটা তো সম্ভব না, এটা হয় না। আচ্ছা, এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে বেগম জিয়াকে, রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে। মানে আরেকটা ব্যাপার আছে, একটু 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 পরিষ্কার করে দেই। অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে। ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে নাই। ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য, শিরাপথে খাবার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য, এই জন্য করে। এ, এইটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দিয়ে বাঁচিয়ে রাখে। জি, মানে ডাক্তার আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বোঝেন সাধারণ মানুষ তো ওভাবে বোঝে না। কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কোনটা গুজব কোনটি সত্যি। আপনার কাছে একটু লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে। মানে এটা একটু এ প্রসঙ্গের বাইরেই জিজ্ঞাসা করি, আমাদের দেশের সর্বোচ্চ হাসপাতালটাতে আসলে কি নাই যেটা লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায়? আমাদের মানে সবসময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান। কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল, দেশ সেরা হাসপাতাল? এভার কেয়ার বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না। বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল। এটা আমরা খুব বোকামি করি। আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঝিকিমিকি হলে, অনেক পরিষ্কার হলে, ভিতরে টাইলস ফিট করা কোনটি থাকলে সেরা হাসপাতাল? বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ। ওইখানে প্রতিদিন 5,000 রোগী চিকিৎসা পায়, মানে ভর্তি থাকে, অলমোস্ট ভর্তি থাকে 3,500-4,000 রোগী। এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয় ওইখানে। ওইখানে মৃত্যু হার দেখবেন, আপনি দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান। আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা হাসপাতাল। ওইখানে ভালো ভালো যন্ত্রপাতি আছে, না, আমরা ওই যে চাইলে শুনেছিলাম পরে যখন ওখানে আওয়ামী গেলে লীগ আপনি আমলে বেগম সুবিধা পাবেন। জিয়াকে সরকারি হাসপাতালে দেয়া হবে না, কিন্তু তাদের প্রেফারেন্স ছিল এভার কেয়ার। তখন আসলে না, অনেকেই মনে সেটা তো করতো যার যার ওটা হয়তো ব্যক্তিগত বেস্ট, এই সিদ্ধান্ত। জন্যই তিনি এটা না প্রেফার না, করছেন। এটা না না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। রোগীর সিদ্ধান্ত হচ্ছে, রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার। কিন্তু এরপরও যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা একটা ভালো হাসপাতাল। এবং কেন আমরা এরকম মনে করি? মেডিকেল কলেজটা ময়লা, মেডিকেল কলেজটা পুরনো, মেডিকেল কলেজে এত ভিড়, মেডিকেল কলেজে গরিব লোকজন ঢুকে, মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাঁটে, সেজন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না। কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান, এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে নাই। জি, স্পষ্ট একটু এইবার ওটা আসেন, একটু আপনি বলেন, যে হ্যাঁ। প্রশ্নটা করছিলেন, কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আরেকটা প্রমাণ। লন্ডন কি আপনার মনে হয় এরকম একটা দেশ, ইউকে, যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে? উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে। হুম। আর আরেকটি বিষয় হচ্ছে, ওইখানে কি আছে যেটা আমাদের দেশে নাই? প্রথমত, ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না। আত্মীয় স্বজনও যদি যেতে হয়, তার নাম দিতে হয় ওইখানে, এবং তার অনুমতি থাকতে হয়, এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন। আমি ইউকেতে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম, আহ, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, আমি সেটা একদম কাছে থেকে দেখেছি। এছাড়াও আমি একাধিকবার ইউকেতে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার, তো সেখানে জুনিয়ররাও ডাক্তার, সিনিয়ররাও ডাক্তার, আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি। তাদের একটা আরেকটি বিষয় হচ্ছে, তাদের ওইখানে আহ নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয়। আপনি দেখবেন যে হাসপাতালে ভেতরেও যেমন লোকজন গিয়ে বারবার দেখা করার চেষ্টা করছেন বা হাসপাতালে যাচ্ছেন, বাইরেও আপনি দেখবেন মহা উৎপাত তৈরি হয়েছে। বহু লোক সেইখানে রিল তৈরি করছেন, বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর।
নানান গুজব, এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে। হুম। ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন, তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এইসব তাহলে কি কারণে। ডাক্তার আব্দুল তুষার এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয়, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো, আচ্ছা, হাসপাতালগুলো? তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন, আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন। মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন, পাকিস্তানি চিকিৎসক পাবেন, ভারতীয় চিকিৎসক পাবেন, বাংলাদেশি চিকিৎসক পাবেন। ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা, সেটা অনেক বেশি। কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয়, যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না। কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিকেন্ট তফাৎ, আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না, কিন্তু যেটা সিগনিফিকেন্ট তফাৎ সেটা হচ্ছে নার্সিং। তাদের ওইখানে নার্সিং আমাদের চাইতে অনেক উন্নত। তাদের নার্সদের সাথে আসলে মানে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে। ওইখানকার নার্সিং অত্যন্ত উন্নত। হুম। নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন। নার্সরা বহু কিছু করেন যেটা হুম। ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন। এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে। ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না। আচ্ছা, একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা, কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা। একটু এটা আসে যে এসএসএফ দেওয়া হয়েছে বেগম জিয়াকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল? এটা সরকার বলতে পারবেন এসএসএফ তারা কেন দিয়েছেন। হয়তো এই জন্য দিয়েছেন যে এসএসএফ থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি, অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে, তাহলে বেগম জিয়া এবং তার পরিবার এসএসএফ পাবেন। সো সেই হিসেবে ওনারা কিন্তু ইমিডিয়েট তারা তো পরিবার, বলেই দিয়েছেন তার পরিবারের কোনো সদস্য পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি, এটা আমার নিজেরও একটা প্রশ্ন থাকে। কেননা আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানামা করানোর একটা আহ, মহড়া হয়েছে। হুম। তো এই মহড়াগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই, এটা সরকার ব্যাখ্যা দিতে পারবেন। যদি শুধু ব্যক্তিগতভাবে ওনার প্রতিরক্ষার প্রয়োজনের জন্য SSF নিয়োগ করা হয়ে থাকে, তাইলে আমি মনে করি যে উনি যখন একদম চলশক্তিতে ছিলেন, উনি যখন এই যে সুস্থ হয়ে বেশ কিছুদিন তো উনি কাটালেন, তো এই সময়টাতে কেন তাকে এসএসএফ দিল না, তাই না? তখন তো উনি মুভ করছিলেন, আর এখন তো উনি হাসপাতালে। তো মুভিং অবস্থায় কেন এসএসএফ দিল না এটা তো জানি না। জি, মানে এটি আসলে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটি মানে জানবার। এটা দেখানোর চেষ্টা করলো যে অনেক তাকে সম্মান দিচ্ছে আমরা। এসএসএফ আসলে একটা সম্মানের মতো আমার কাছে মনে হলো হয়তো। হুম। কারণ তা না হলে তাহলে একজন এটি আবার ব্যক্তি বলে যিনি দেওয়া কেন আইসিইউতে যে আছেন, পরিবারের কেউ পাবে না, মানে সম্মানটা শুধু তার, অন্য এবং এটা কারোর একটা না? মজার ব্যাপার, কিন্তু আইসিইউতে তার উনি একলা নাই। আইসিইউতে, আইসিইউ এমন একটা জায়গা, আইসিইউতে আরো পেশেন্ট হুম। থাকে। ওনার জন্য হয়তো সেপারেট ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যদি এসএসএফ দেন তাহলে তো পুরা পুরা হাসপাতালে এখন এসএসএফ এর প্রতিরক্ষা পাচ্ছে। হুম। আচ্ছা। মানে কিন্তু সেটি আবার স্পষ্ট করে বলে দেওয়া যে পরিবারের অন্য সদস্য পাবেন না, এটি আবার বিশেষভাবে বলে দেওয়া, যেখানে অন্য এটা আমি সদস্য। জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। আমি আসলে এটা ফলো করি নাই, কারণ আমার কাছে এটা ইগনোর করার মতো একটা ব্যাপার মনে হয়েছে। যিনি চলশক্তিহীন, যিনি এখন ভেন্টিলেটরে আছেন, হুম। যিনি লাইফ সাপোর্টে আছেন, যাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তার জন্য শুধু হাসপাতালে এসএসএফ থাকার জরুরি মানে জরুরত কতটুকু, হুম। কতটুকু এটা প্রয়োজন, এটা তারা বলতে পারবেন। জি, সেটাই সেটাই আসলে বুঝবার চেষ্টা, সেটাই বুঝে উঠতে পারছি না বা কারো কাছে যারা বিশ্লেষণ হ্যাঁ, করেন। কারণ তিনি যখন মুভ করলেন তখন হ্যাঁ, তো এসএসএফ দিল না ছিল তাকে। না। তিনি জি। যে এতদিন ধরে ছিলেন তখন তো দিল না তাকে। জি। এই মানে পরিবারের কারোর সাথে না, এটা নিয়েই একটু প্রশ্ন, একটু লেজ লাগিয়ে একটু প্রশ্ন করি যে তারেক রহমান তিনি তার সেই ফেসবুক পোস্টটা যেটি নিয়ে অনেক আলোচনা হলো, এতদিনে কি কোনো সামারি বা কোনো কনক্লুশনে যাওয়া গেল, বোঝা গেল কি কোনো কিছু যে আসলে মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, কোথা থেকে নিয়ন্ত্রণাধীন, কেন এটার স্পর্শকাতর? অনেক ব্যাখ্যা দিয়েছি। আমি নিজেও এটা ব্যাখ্যা করেছি যে হ্যাঁ। কেন একক নিয়ন্ত্রণাধীন থাকে না, তো এটা আর আমি বলতে চাই না। না, খুব সংক্ষেপে মূল যদি বিষয় সামারি হচ্ছে করে যে, বলেন, কারণ সময়টা অনেক গড়িয়েছে, আমি অনেক আলোচনা সামারি করে হয়েছে। বলেছি হ্যাঁ। এই পর্যন্ত মনে হয় 5টা টক শোতে আমি বলেছি একই কথা। তো এই জন্য না বলি, শুধু এতটুকু বলি যে কোন দলেরই এইরকম সর্বোচ্চ নেতৃত্ব একক সিদ্ধান্তে কোথাও যায় না। এবং তার এই সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু হয়তো আছে যেটা উনি পুরোপুরি বলেন নাই, কিন্তু উনি তো ইঙ্গিত দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তার নিজস্ব নিরাপত্তা তথ্য রয়েছে তার কাছে, তার মায়ের ভালো মন্দের চিন্তা রয়েছে, তাকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি, এটা নিশ্চয়ই তার আগেই চিন্তা ভাবনা হুম। করেছেন। তো উনি কি কারণে একদিন বা 2 দিনের জন্য বাংলাদেশে আসবেন, তো সেই জন্য হয়তো আসেন নাই। তার মা যেহেতু লন্ডনে এটা যাবেন যদি বা কারণ যাওয়ার হয় ব্যাপার তাহলে একটা, তো উনি বলতেই পারতেন, স্পর্শকাতর হতো না সেই বিষয়টা,
তাই না? না, উনি যতগুলি কারণ আছে সবগুলি বলার চেষ্টা করেছেন। আমি বরং মনে করি যে এটা একটা গুড জেস্টার, যে উনি একটা কারণ বলেন নাই, হুম। উনি অনেকগুলি কারণ বলেছেন এবং অনেকগুলো কারণই ভ্যালিড কারণ। উনি কি কোনো তার কারণ বলেছেন? উনি তো হ্যাঁ স্পর্শকাতর বলেছেন, বলেছেন শুধু। হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন যে তার সিদ্ধান্ত সবসময় নিজের হয় না, হ্যাঁ। এবং এই নিজের সিদ্ধান্ত ছাড়াও তার বিভিন্ন কিছুকে বিবেচনায় নিতে হয়, এবং সেই বিবেচনার বিষয়টা তিনি আমাদেরকে স্পর্শকাতর। ওই ওই স্টেটাসের মধ্যে বলেছেন, এবং বলেছেন স্পর্শকাতর বিধায় তিনি পুরোপুরি ব্যাখ্যা করছেন না। তো হুম। এতটুকু বুদ্ধি তো আমাদের থাকা উচিত যে কি কারণে একজন লোক আসতে পারছেন না, বা কি কারণে না আসা হতে পারে তার, তাহলে এটা তো আমরা এই যে বিচার রহস্য, বিবেচনা মানে করতে পারি। স্পর্শকাতর শব্দটা বললেই তো মনে এখানে হচ্ছে কি কোনো আছে? রহস্য নাই, এখানে কোনোই রহস্য নাই, সেনসিটিভ, উনি কেন আসছেন। সেনসিটিভ? আপনি সহজভাবে দেখেন জিনিসটা, উনি কবে আসবেন উনি তো এটা বলেন নাই। হুম। ওনার মা অসুস্থ না হইলে এই কথাটা উঠতোই না, উনি হুম। কেন আসছেন না। হুম। হুম। তাহলে শুধু এইটুকুই কথা উঠতো যে না, এই উনি তো কথাটা আসবেন অনেকদিন আসবেন ধরেই উঠছে বলতেছেন। যে তিনি কবে না, আসবেন, কেন জল্পনা আসছেন না, কল্পনা হইতো, 5ই কিন্তু আগস্টের ওনার পরে। উপর এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হইতো না যে ওনাকে হুম। এখন আসতেই হবে, হুম। ওনার মা অসুস্থ, উনি কি করে আসেন না। তো এইটা ওনার উপরে আবেগের চাপ তৈরি করা হয়েছে, বাকি না আসার ব্যাপারটা তো পরিষ্কার ছিল আগে থেকে উনি আসছেন না। হুম। এবং একাধিকবার বিএনপির নেতারা একটা ইঙ্গিত দিয়েছেন যে উনি ও তফসিল ঘোষণা হলে ডিসেম্বর মাসের যে কোনো সময় উনি বাংলাদেশে চলে আসতে পারেন। তারা এটাও বলেছেন যে তার নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব নিরাপত্তার বস্তুগুলি বাংলাদেশে আসে নাই বা রেডি হয় নাই। তারা একটা বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেওয়ার বিষয়ে পত্রিকাকে জানিয়েছেন। তো এই বিষয়গুলি তো আমরা জানি যে তার নিরাপত্তার একটা আলাদা ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করছেন। ফলে উনি কেন আসছেন না এই প্রশ্ন যখন ছিল, এটার উত্তরও ছিল। শুধু এইবার তাকে আলাদাভাবে চাপ দেওয়া হয়েছে যে আপনার মা অসুস্থ, আপনি আসবেন না কেন। হুম। ওনার মা অসুস্থ, উনি আসবেন কি আসবেন না এটা উনি ডিসাইড করবেন। ওনার মা তো কিন্তু ওখানেই বাকিদের তো মা যে না, তার বাকিদের ডিসিশনটা নেত্রী। তার একক না। মানে নিরাপত্তার বিষয়টা আপনি তারপরে উনি বলছেন। বলেছেন হুম। যে আমি তারপরেও আসতে পারছি না, এই আবেগের কথা বিবেচনা করে, যে এখানে আরো কারণ রয়েছে। এইখানে একজন এই লেভেলের মানুষের সিদ্ধান্ত সবসময় নিজের একক সিদ্ধান্তে বা একক সিদ্ধান্তে নির্ভর করে না, হুম। অন্যান্য অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। সে অনেক বিষয়ের মধ্যে কি কি থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। জি। মানে এটাই, এই আলোচনাটাও আসছে আপনি যে নর্মালি চিন্তা বাংলাদেশে করেন না, ধরেন আপনি নিরাপত্তার নর্মালি বিষয়টা। চিন্তা হ্যাঁ। করেন, আপনি নর্মালি চিন্তা করেন, একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ যদি আপনি হতেন, আপনি আসবেন আবার মাকে নিয়ে ফেরত যাবেন, এই খরচটা আপনি করবেন কেন? কিন্তু মধ্যবিত্ত লোকটাকে আমি এই প্রশ্ন করবো না, উনি না আসলে হুম। বলবো হ্যাঁ তাই তো, আইসিইউ তো অনেক টাকা হুম। পয়সা হুম। লাগে, হুম। আবার বিমানের টিকিট দিবে, এয়ার অ্যাম্বুলেন্স করতেই তো জমি বিক্রি করে দিতে হচ্ছে, তখন আমরা এইগুলা বলতাম। আর এখন শুরু করেছি হচ্ছে উনি কেন আসে না, হুম। উনি ওনার মাকে দেখতে আসবে কি আসবে না এটা একান্তই তার পারিবারিক বিষয়, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। উনি বাকি কেন আসে না সেটা তো ওনার দলও বলেছে যে উনি আসবে, যে কোনো সময় চলে আসতো। হুম। বরং উল্টাটাই তো হইতো, এখন তফসিল না, ঘোষণা হয়ে এখানেই যাইতো জন্য প্রশ্নটা কয়েকদিনের হয়তো আরো মধ্যে। একটু বেশি করে আসে, কারণ তার দল তফসিল ধরেন। ঘোষণা হয়ে যাইতো, আপনি নর্মালি চিন্তা করেন, হ্যাঁ। উনি যদি অসুস্থ না হইতেন তফসিল ঘোষণা হইতো, উনি নিজেও ইলেকশন করতেন, 3টা সিটে তো তার নমিনেশন হওয়ার কথা আমি যতদূর হুম। জানি। তাইলে উনি আসতেন, তারেক রহমান আসতেন, এইটা নিয়ে কোনো কথাবার্তাই হইতো না। উনি অসুস্থ হওয়াতে এত কথা জেগে উঠেছে। এত কথা হয়তো, কিন্তু কথা ছিল, কারণ তিনি মনে হয় সেপ্টেম্বরে সম্ভবত ডাক্তার জাহিদ তিনি বলেছেন, স্থায়ী কমিটির সদস্য ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া, তিনি বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, তারপরে শুনছি অক্টোবরে আসবেন, নভেম্বরের মধ্যে আসবেন। এগুলি ওনারা কেন তারেক রহমান বলেছেন ওনারা তারেক জানেন। রহমান নিজে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন শিগগিরই আসছেন। মানে অনেকগুলো ভার্সন শোনা গেছে, আবার অনেকে বলেছেন আপনার ডিসেম্বরে আসছেন। শিগগিরই, আমি একটা মজার জিনিস বলি শারমিন, আপনার শিগগিরই আমার শিগগিরই আর আরেকজনের শিগগিরই এক না। কারো কাছে শিগগিরই মানে এক হুম। সপ্তাহ, কারো কাছে শিগগিরই মানে 1 মাস। যে কিনা 16 বছর ধরে বিদেশে আছে তার কাছে শিগগিরই মানে 1 বছর হইতে পারে। হুম। আমরা সারাক্ষণ না নিজের জুতা পায়ে দিয়ে অন্যের জুতার সাইজ মাপি, ওই জুতায় পা দিয়ে যদি দেখা যায় তাইলে বোঝা যাবে যে আসলে জুতাটা কত বড় না কত ছোট না কত টাইট হয়। জি। ওই জুতা আমরা দেখিই নাই। ওই জুতায় তো পা আমাদের দেবার মতো আসলে সুযোগও নাই, যার কারণে যারা তো তার যেহেতু নাই, আশেপাশে আমাদের আছেন। এত বিবেচনা করার দরকার নাই। তিনি ওনার মা তিনি অসুস্থ, তিনি উনি বাংলাদেশের আসেন নাই, ভবিষ্যৎ মা নেতা। তার কাছে যাচ্ছে, মা হ্যাঁ। তার কাছে যাচ্ছে। জি। উনি যাদের নেতা তারা এগুলো চিন্তা করবে। তারাই আপনি তো যদি বলছেন, মনে করেন মানে ধরেন তারাই তো আপনি বলছেন তার ভোটার, সেপ্টেম্বরে না না আসবেন, তারা, অক্টোবরে আসবেন, আহা নভেম্বরে আপনি, আসবেন, কয়েক শারমিন, সপ্তাহের মধ্যে আসবেন। জি। শারমিন, হ্যাঁ। শারমিন, ওনারা কয়েক সপ্তাহ বলছে না কয়েক মাস বলছে, সেটা ওনারা কেন বলছে ওনারা জানে। হুম। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি, আমার উত্তরটা খুব সহজ। ওনার মাকে উনি দেখতে আসবে কি আসবে না এটা পারিবারিক বিষয়। আর উনি কেন দেরি করেছে, কবে আসবে এটা ডেফিনেটলি ঠিক করা আছে, উনি আসতো, আসবেই, হুম। না এসে তো এটা হবে না। উনি আসবে, কিন্তু সেই আসার সাথে এখন যে আমরা পাগল হয়ে উঠেছি উনি কেন আসছেন না, এটা শুধুমাত্র অসুস্থতার কারণে, আর কিছু না।
কিন্তু এই যে আসছি মানে বারবার এটা বলা, শিগগিরই আসছেন বা কয়েক উনি সপ্তাহের একবারও মধ্যে বলেন আসছেন, আসছে আসছে, উনি বলেছে শিগগিরই। শিগগিরই ওনার আসছেন। শিগগিরই কিন্তু 2 বছর হলে আমার কাছে মনে হবে শিগগিরই, আচ্ছা, কারণ উনি 16 বছর দেশের ভেগ বাইরে। টার্ম, হ্যাঁ, কয়েক সপ্তাহের মধ্যে আসছেন, হ্যাঁ, এক নভেম্বরে বছরও আসছেন, হইতে পারে, সেপ্টেম্বরে আসছেন, অক্টোবরে এক আসছেন, বছরও হইতে নভেম্বরে পারে, আসছেন। শিগগিরই মানে 1 বছরও হইতে পারে, হ্যাঁ, 1 বছরও হ্যাঁ, হইতে কিন্তু পারে। মানে আরো নেতারা যা বলছেন, নেতারাও গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য তারা বলছেন মানে এই না, একটা জাহিদ সময়। ভাই কি অত গুরুত্বপূর্ণ নেতা? স্থায়ী কমিটির মেম্বার মানে এত বিরাট গুরুত্বপূর্ণ? আমির ওনার খসরু কাছ মাহমুদ থেকে কে চৌধুরী বলেছেন। ওনার কাছ থেকে কে সংবাদ নিচ্ছে সে গুরুত্বপূর্ণ। উনি কাকে বলেছে উনি আসবে সেটা গুরুত্বপূর্ণ। হুম। তাহলে এটি কি একটা কৌশল নাকি এটি কেন মানে এই যে সময় দেওয়া বা একটা হাইপ রাখা যে আসছেন, এটি কি একটা কৌশলের মধ্যে নাকি না, আমার কাছে সেটা আসলেই? মনে হয় না। এগুলো মানুষ বলে। আসছেন আসছেন, ম্যাক্সিমাম টাইম মানুষ বলেছে। উনি বলেন, উনি একবারই বলেছে বিবিসিকে যে হয়তো শিগগিরই ফিরবো বা শিগগিরই ফিরবো, এটা বলেছে। আচ্ছা। এই জন্য মানে মানে আলোচনাটা এতই বিস্তৃত যে এখানে -4 এই তত্ত্ব এখন চলছে যে -4 বাকি 2 কে, -4 মানে বাকি 2 কে। বাকিরা আগে যারা মাইনাস হয়ে গেছে তাই তো মিন করছে। দেখেন, -2 মানে ব্যক্তি না, -2 মানে দল। বুঝতে হবে, কারণ এই ব্যক্তি যারা তাদের উপরে দল, এই দলগুলি ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। আওয়ামী লীগ ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল, বিএনপিও ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। এদের প্রতিষ্ঠাতা বা এদের মূল যে নেতা বা নেতৃত্ব, তারা এত জনপ্রিয় হয়েছিলেন যে তাদের ওই জনপ্রিয়তাকে বহু বছর ধরে দলের সদস্যরা এনক্যাশ করতে পারছে। ওই মাপের জনপ্রিয় লোকজন এরপরে খুব কমই তৈরি হয়েছে এই দলে, এই দলগুলিতে। ফলে -2 মানে দুইটা দলকে মাইনাস করা, -2 মানে দুইটা নেতৃত্বকে মাইনাস করা না। নেতৃত্ব মাইনাস করলে দল হারিয়ে যাবে না, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এই দলের যারা কিন্তু সদস্যবৃন্দ, 1/11 যে -2 যখন থেকে শুরু হলো মানে আমরা যে -2 তত্ত্ব থেকে অভ্যস্ত হলাম শুনে, সেটা মানে কি ছিল? সেটা মানে তো 2 ব্যক্তিই ছিল না? সেটার মানে তখন ছিল দুইটা দলকে বাদ দেওয়া, দুই দল বাদ দিয়ে অন্য দল তৈরি করা। আপনার মনে নাই তখন অন্য দল অন্য তৈরি দল হচ্ছিল? তৈরি ফেরদৌস হচ্ছিল। আহমেদ কোরেশি, একটা দল বানিয়েছিলেন, মনে আছে আপনার? ডক্টর ইউনূসও বানাচ্ছিলেন একটি দল। উনি চেষ্টা করছিলেন একটা দল বানানোর জন্য, পারেন নাই, কিন্তু কোরেশি সাহেব তো বানিয়েছিলেন। তো তখন এরকম দল বানানোর চেষ্টা চলছিল, আর পুরনো দলগুলিকে বিসর্জন দেওয়ার একটা চেষ্টা চলছিল। এখনো তো অনেক নতুন সেটা নতুন সফল দল হয় নাই। এখনো তো অনেক নতুন নতুন দল হচ্ছে বা এখনো হয়েছে। অনেক নতুন নতুন দল আছে, কিন্তু সেই মাইনাস ফর্মুলাকে কার্যকর করার মতো পরিবেশ বাংলাদেশে আছে কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু এরকম কোনো অ্যাটেম্প্ট কি আপনার মনে হয় আছে? মানে এইটা আমি আমার অনুষ্ঠানে অনেক দিন আগে মহিউদ্দিন আহমেদ লেখক গবেষক তিনি বলেছিলেন যে এটি আসলে -2 নয়, বিষয়টি হচ্ছে -4। তারপরে ইদানিং তো খুব বেশি আলোচনা হচ্ছে এই -4 তত্ত্বটি নিয়ে। বাকি 2 কে। ওই যে আগেই যারা মাইনাস হয়ে গেছেন আওয়ামী লীগ নেত্রী, হ্যাঁ, তো বাকি 2 কে, -4 হইলো মানে থেকে। শেখ হাসিনা -2 এবং এখনো তার তো দুই নেত্রী প্রতিনিধি বেঁচে ধরেন আছে। হয়তো সজীব ওয়াজেদ জয় এবং এদিকে বেগম জিয়া এবং তারেক রহমান। না, আপনি আপনি বেগম জিয়ার প্রতিনিধি এককভাবে তারেক রহমানকে বলতে পারেন, কারণ সরাসরি রক্ত। কিন্তু শেখ হাসিনার 2 জন ছেলে মেয়ে আছে, তার বোন দুইজনই আছে। দুইজনকে না ধরলাম আমি। না না, আমি আপনাকে বলি, তার 2 ছেলে মেয়ে আছে, তারপরে তার বোন আছে, বোনের 2 ছেলে মেয়ে আছে। তাহলে তো ওইখানে -6 আর এখানে 2, -8 বলতে হবে। তো কোন 4? মানে শেখ হাসিনার প্রতিনিধিটা কে? এইটা বলতে বলেন, বলতেই তো পারবেন না এখনো। সো এটা কোনো -4 টোর না, এটা -2ই। এবং সেই -2 ফেল করেছে আগে, এবং এখন তো -2 করার কোনো উপায় নাই। আপনি যাকে এসএসএফ দিলেন তাকে মাইনাস করবেন কিভাবে? তিনি তো এমনিও অ্যাক্টিভ না, তিনি তো খুব অ্যাক্টিভ হবার মতো অ্যাক্টিভ না, কিন্তু বাস্তবতায় তাকে নাই। আপনি মাইনাস তো করতে পারলেন না। এসএসএফ দিলেন মানে আপনি স্বীকার করলেন যে উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন, তাই না? এসএসএফ কে পায়? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তারা পায়। প্রেসিডেন্ট পায়, প্রধানমন্ত্রী পায়, তাই না? এবং আহ, ক্ষেত্র বিশেষে রাষ্ট্র যদি কাউকে এসএসএফ দিতে চায় তারা পায়। তো ওনাকে দেওয়া হলো মানে কি? এটা তো রাষ্ট্র স্বীকার করলো যে উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। কিন্তু তো কেমনে মাইনাস করবে? ধরেন তিনি তো সিদ্ধান্ত নেবার মতো অবস্থায় নাই বা তিনি কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের অবস্থায় নাই। আরে, যারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাকে এই গুরুত্বটা দিল, তারা কি করে তারা মাইনাস করবে? আমি যদি আপনাকে বিরাট গুরুত্ব উনি দিয়ে প্লাস ফেলি, আমি থাকলেই আপনার বা মাইনাস মানে করবো কিভাবে? রাজনৈতিক বাস্তবতায় উনি থেকেই মানে ওনার যদি বলেন বুদ্ধিমত্তা বা সেটির কি প্রয়োগ আছে কোনো? বা আপনি যখন কাউকে এইভাবে একটা সম্মান দিয়ে ফেলেন, তারপরে তার পরিবার কিভাবে মাইনাস করবেন কিভাবে? পরিবার তো দেশে রাষ্ট্রের সবচেয়ে আসেননি। গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে মাইনাস করে দিবেন? এটা সম্ভব? এই 2 দিন আগে আপনি একজনকে দিলেন, উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিদের একজন, এবং উনি সিদ্ধান্ত গ্রহণের অবস্থা নাই, জীবিত তো আছে। তো জীবদ্দশায় যাকে আপনি এই সম্মানটা দিলেন, তাহলে তার পরিবার বাদ নাকি? এটা কেমনে হয়? কিন্তু পরিবার তো আসছেন না বা আসতে পারছেন আসছে না। তো। হ্যাঁ, ওনার পুত্রবধূ আসছে, পরিবার তো আসছে তো।
আরেক পুত্রবধূ তো মাথার কাছেই আছে, তাদেরকে পরিবার বলবেন না? জি। মানে এই -4 বিষয়টা এত আলোচনায় আসাতে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস আমাদের সচিব। বাংলাদেশের মানুষ না ওই যে রাশিফল বিশ্বাস করে, হ্যাঁ। অনেক গুজব বিশ্বাস করে, কিছু বললেই বাংলাদেশের মানুষ এটা নিয়ে ফেলে। আপনি তাদেরকে সত্যি কথা বলবেন, 50 বার জিজ্ঞেস করবে কিন্তু এটা সত্যি স্পষ্ট কিনা। না থাকলে তো গুজবের বুঝছেন? জায়গা তৈরি হবেই। মানে আমি এইজন্য আরেকটু আপনাকেও জিজ্ঞাসা করি। কারণ স্পষ্ট তো আসলে হয় না। তারেক রহমানই বলে দিচ্ছেন সবকিছু বলা যাচ্ছে না, স্পর্শকাতর। তার পাসপোর্ট আছে কি নাই, না না, তার উনি বলেন পাসপোর্ট নাই আছে মানে কি কি নাই, আমার এটা গুজব বলতে সরকার হইব? জানে না, শোনেন, বিএনপির লোকজনও শোনেন, স্পষ্ট আমি বলেন আপনাকে নাই। একটা স্পর্শকাতর প্রশ্ন করলাম, ধরেন আপনি বললেন এটা আমি বলবো না, এই জন্য আমি বাইরে গিয়ে আপনার নামে গুজব ছড়াই দিব? বলেন। না, গুজব না। তখন ধরেন পর্যালোচনা করতে, করতে এমন অনেক কিছু চলে আসে যার কোনো না, ভিত্তিই নাই। পর্যালোচনা এক জিনিস, আমি আর আপনি পর্যালোচনা করছি, এখনো পর্যন্ত একটা গুজব দেই নাই, হুম, কিন্তু এখন যদি গুজব দিয়ে ফেলি সেটা কি ঠিক হবে? তা তো উনি বেশ। বলছে স্পষ্টকাতর, আমি শুনবো স্পষ্টকাতর, ওয়েট করব যে কবে উনি এটা বলবে। কিন্তু আমি বাইরে গিয়ে নানান কিছু বলে টলে একটা মানে একটা ছেড়ে দিব বাজারে, -4 মাইনাস, এই জন্য আমি তো আপনাকে বললাম -4 কেন, বলতে তো হবে -8 তাইলে। হ্যাঁ, মাইনাস হয়তো আরো অনেক, অনেক মাইনাসের সংখ্যাটা আরো অনেক। এবং হ্যাঁ, যার পরিবারের সদস্য বেশি তার পরিবারের মাইনাস বেশি। প্রেস সচিব বলছেন যে যারা আসলে এটা বলবেন, আপনিও কি তা এরকম মনে করেন কিনা? আপনি যেহেতু মাইনাসের তত্ত্বেই বিশ্বাস করছেন না। প্রেস সচিব না, বলছেন যারা আসলে মাইনাসের তত্ত্ব ছিল কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না। কেউ যদি মাইনাস করার কথা চিন্তা করে তাহলে খুবই বোকামি হবে। মানে কেন বোকামি হবে? এই যে আপনি দিয়ে ফেলছেন, বলে ফেলছেন উনি পৃথিবী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপরে বলবেন ওনার পরিবার মাইনাস হবে, কেমনে বলবেন? এটা তো মানে এটা কি বললে আর মুখে বলবে যে আসলে পরিবারকে মাইনাস করে দিলাম, এরকম কি কেউ বলবে? তো আপনি আপনি যে শুনে আসছেন কোত্থেকে শুনছেন, বলছে দিকে শুনছেন না? একটু আগে বললেন না মহিউদ্দিন সাহেব বলছে, একটু আগে বললেন না হ্যাঁ, মহিউদ্দিন হ্যাঁ, সাহেব বলছে, আপনি হ্যাঁ। বিশ্বাস করছেন? না, তো বিশ্বাস করেন না। এটা এইভাবেই একটা, বলবে। এটা একটা তত্ত্ব। মানে তিনি ছাড়াও অনেকেই হ্যাঁ, বলছেন। এইরকম তত্ত্ব দিবে, তো দিলে সেটা ভুল হবে। আচ্ছা, আপনি বলছেন এরকম এটা তত্ত্ব ভুল দিলে হবে। সেটা ঠিক হবে যারা না। এটা বলছেন তারা স্বৈরাচারের দোসর বলছেন প্রেস সচিব শফিকুল আলম। আপনার এটাতে কি কারা মত? বলছেন? মানে এই যে যারা -4 বলছেন তারা স্বৈরাচারের দোসর। এই দেখেন, আমি -4 কে অস্বীকার করছি, তাহলে আমি এখন আর আপনি দোষর দোসর না। না। হ্যাঁ। কিন্তু ওনাকে গিয়ে জিজ্ঞেস করলে উনি বলবে আমি সফট আওয়ামী লীগ, বলে ফেলবে। ওনাদের এইগুলার কথাবার্তার কোনো ঠিক নাই, বুঝছেন? ওনাদের কোনো কাউকে এখন মানে যুক্তি দিয়ে পরাভূত করতে না পারলেই বলে যারা এটা বলবেন তারা দোষর। ওনাদের একটা বরং একটা এই একটা জুলাই সনদের মতো একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করা উচিত, কি বলিলে কি হয়। ওখানে লেখা থাকবে আপনি কি বলিলে দোষর হবেন, কি বলিলে সফট হবেন, কি বলিলে হার্ড হবেন, কি বলিলে ধরা খাবেন। একটা ম্যানুয়াল থাকলে ভালো হতো। জি, অবশ্য মানে ম্যানুয়াল আসলেই দরকার মনে হয়। গুলশান থানার ওসি দেখছিলাম, একটা রিপোর্ট দেখছিলাম, টেলিভিশন রিপোর্ট, যে একজন ব্যারিস্টার আহসান হাবিব সম্ভবত তার নাম, তার বাসায় গেছেন তাকে স্বৈরাচারের দোষর হিসেবে গ্রেপ্তার করতে। তার বিরুদ্ধে কোনো মামলাও নাই। মানে স্বৈরাচারের দোষর কি এখন একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে পেনাল কোডেও যুক্ত করার সময় আসছে কিনা? এটা আমি জানি না, মানে এইটা তো আসলে আপনি একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসলে আহ মানে এক ধরনের, আমি বলবো যে অবান্তর। কেননা পেনাল কোডে কোনো কিছু সংযোজন করতে গেলে সরকারকে সেটা করতে হবে, এটা একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু পেনাল কোডে সংযোজন করা যায় না। তবে আমাদের পুলিশ যে কাউকে যে কোনো অভিযোগে গ্রেপ্তার করতে পারে, কারণ আমাদের কালো আইনগুলো বাতিল হয় নাই। পুলিশ কিন্তু সন্দেহবশত আপনাকে আটক করতে পারে, এবং বিভিন্ন আইনে এটা করার অধিকার আছে। এমনকি যে সাইবার ল আছে না, সেখানেও সন্দেহবশত সে আপনার আটক করে নিয়ে যেতে পারে, আপনার ডিভাইস সিজ করতে পারে। এগুলো কিন্তু ছিল আওয়ামী লীগের সময়, যেটা নিয়ে আমরা অনেক তর্ক করেছি সেই সময়, বলেছি যে এগুলো অন্যায়, এগুলো খারাপ আইন। তো সেই রকম এই ডিটেনশনের ল কিন্তু আমাদের এখানে আছে। এই ডিটেনশনের লতে এক ধরনের অধিকারহীনতাও আছে। আপনি দেখবেন যে এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, একটা ব্যাপার ছিল। এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছিলেন যে আহ, আটক হলে কত দিনের মধ্যে তাকে প্রডিউস করতে হবে, এটা নিয়ে তারা কাজ করছিলেন। তো এই বিষয়গুলি তিনি বলেছিলেন। তো পরে আবার এটার একটু ব্যত্যয় হয়েছে বলে পত্রিকাতে আবার এটাও এসেছে যে উনি তো বলেছিলেন 24 ঘন্টা, তাহলে কেন বেশি হইলো, কেন 48 ঘন্টা হইলো, এরকম কথাবার্তা এসেছে। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের এখানে পুলিশ যে কাউকে বিনা কারণে নিজের সন্দেহে গ্রেপ্তার করে ফেলতে পারে, এটা একটা খারাপ আহ, বিষয়, এটা ঠিক না আর কি। কিন্তু তারপরও অনেকেই বলে যে এটা না থাকলে পরে অনেক অপরাধী পার পেয়ে যাবে, অনেককে ধরে মানে চেনা চেনা লাগলো, মনে হলো অপরাধী, ধরে নিয়ে আটকায় রেখে সার্চ করে দেখলো আসলে অপরাধী। তো পুলিশকে এই জায়গাগুলো দিয়ে রেখেছে। তো পুলিশের ডিসক্রিশনারি পাওয়ার কিছু আছে, এই ডিসক্রিশনারি পাওয়ারটাকে
খারাপভাবে ব্যবহার করলে অথবা এই ধরনের মন্তব্য করলে সেক্ষেত্রে আটক বিতর্কিত হয়, আইন বিতর্কিত হয়, পুলিশ নিজে বিতর্কিত হয়। জি, এটি তো তাই আসলে এই কাজগুলি বন্ধ করা খুবই জরুরি। জি, এটা তো আসলে এই চলেই কাজগুলি আসছে বন্ধ যে করা খুবই জরুরি। সন্দেহজনক গ্রেপ্তারের বিষয়টি তো মানে অনেক আগেরই বিষয়। মানে আমি আসলে এই অবান্তর প্রশ্নটি এই কারণেই করছিলাম যে আমরা অপরাধের নাম জানি না, পেনাল কোডে অনেক তো অপরাধের নাম আছে, চুরি, হত্যা, ধর্ষণ, ডাকাতি ইত্যাদি। এখন নতুন একটা নাম আসে আর কি, মানে এই যেই অপরাধে গ্রেপ্তার করা হয় তার হ্যাঁ, কিন্তু স্বৈরাচার এটা বলছে। এটাকে যুক্ত করার সময় এসেছে কি না এটা বলতে পারবে আইন মন্ত্রণালয়। কিন্তু আমি তো বলবো না যে এটা যুক্ত করার সময় এসেছে, কারণ এই ট্যাগিং জিনিসটাই তো ঠিক না। এটা যুক্ত করার সময় আসবে কেন? বরং আমাদের পেনাল কোডকে আধুনিকীকরণ করার অনেক সময় এসেছে। এটা আধুনিক করাও দরকার। বহু বছর আগের পেনাল কোড, সেখানে অনেক কিছু আছে যেটা একটার সাথে আরেকটা মিলে না। জি। আ মানে শেষের দিকে একটু এই প্রশ্নটা করি। সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডর প্রতিবেদন, নতুন যে স্বাধীন কমিশন গঠিত হয়েছে তারা প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে ভারতীয়দের কাজ এটি এবং এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা, তাপস নানক, মির্জা আজম তাদের কথা বলা হচ্ছে, তাদের সরাসরি সম্পৃক্ততা। আপনি মনে হয় খানিকটা দেখেছেন বা শুনেছেনও। আপনার আসলে কি মনে হয়? বর্তমান আইজি সহ অনেকেই আসলে দায়িত্ব অবহেলার কারণে ফেঁসে যাচ্ছেন। আর আইজিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে তাকে সরার জন্য বা সরানোর জন্য। হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছেন। তার আগের দিন বিকালেও আমরা অনেকক্ষণ টেলিফোনে অনেক কথাবার্তা বলেছি, গল্ফ নিয়ে কথা বলেছি। উনি আমার চট্টগ্রামে যখন আসছেন তখন গল্ফ খেলেছেন এই চট্টগ্রাম ভাটিয়ারিতে। উনি, আমার এখনো কষ্ট হয় যখন আমি গল্ফ খেলি, তখন উনি আমাকে বলেছেন যে ইমদাদ, তোমার অনেকগুলো বল আমি হারিয়ে ফেলেছি, পানিতে পড়েছে, আমাদের এখানে যে হ্যাজার্ড আছে সেখানে হারিয়েছেন। তো ওই দিন ওনার যে ঘটনা, যেদিন উনি হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছেন, তার আগের দিনেই উনি আমাকে বলছিলেন যে তুমি যদি প্যারেড দেখতে আসো তাইলে আমি তোমাকে অনেক প্যাকেট বল দিব, অনেকগুলো বল দিব, যেহেতু তোমার বল আমি হারিয়েছি। তো দেখেন সেটা ব্যক্তিগত কিরকম একটা সম্পর্কের সেখানে যে একটা যেটাকে বলা হয় মানে স্পর্শকাতর একটা বিষয় রয়ে গেছে। এখনো আমি গল্ফের মাঠে যাই, যখনই অনেক সময় আনমনে মনে হয় যখন গল্ফ খেলি, এই আমার বল যে হারিয়েছে, যেন শাকিল সেই বলগুলি ফেরত দেওয়ার আর আহ, কোনো ধরনের সুযোগ উনি হয়তো পান নাই। বাট আমার সাথে সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমাদের ব্যক্তিগত সম্পর্ক এরকম ছিল। আক্তার, তারপর নাফিস, কর্নেল আক্তার, কর্নেল নাফিস, ইভেন কি কর্নেল কুদরত এলাহি আমার ইনস্ট্রাক্টর ছিলেন এসআইএনটিতে। এবং সে যদিও আমার আমি আমার ইনস্ট্রাক্টর, কিন্তু আমি যেহেতু সিনিয়র ছিলাম, রুমে ঢুকেই মানে ইনস্ট্রাক্টর হিসেবে এসে প্রথম উনি আমার দিকে দাঁড়িয়ে জোরে সোরে একটা স্যালিউট দিয়ে দিতেন, বিইং এন ইনস্ট্রাক্টর। সো এই ধরনের মন মানসিকতার অফিসারগুলি, মেধাবী অফিসারগুলি ছিলেন। ব্যক্তিগত আমার সাথে সম্পর্ক, সেই দৃষ্টিকোণ থেকে আমি হয়তো এই বিষয়টা আলোচনা করতে পারি বলে আমি মনে হয় নিজেকে যোগ্য মনে করি। নাইলে যারা প্রত্যক্ষ, যারা এখানে সরাসরি তদন্ত করেছেন, তারা হয়তো অকাট্য অনেক যুক্তি বা তারা খুঁজে পেয়েছেন, এটা তাদের বিষয়। বাট আমি যেটুকু জানি, আমি হয়তো সেই বয়ানটা, সেই ন্যারেটিভটা আপনার তাহলে যারা দর্শক, একটা একটা করে জিজ্ঞাসা করি যে রয়ের কিলিং জি, গ্রুপ, রয়ের কিলিং গ্রুপ এটা নিয়ে আপনার মন্তব্য। আমি সেটাতে যাওয়ার আগে আমি আবারও একটু ইয়ে করি। প্রখ্যাত জার্মান সাহিত্যিক কাম ফিলোসফার ব্রেশেট একটা কথা বলেছেন যে দোজ ডু নট নো দ্য ফ্যাক্টস দে আর ফুলস, অ্যান্ড দোজ নোজ দ্য ফ্যাক্টস বাট টেল দ্যাট ফ্যাক্টস ইজ আ লাই, দেন দে আর ক্রিমিনালস। এটা আর্ন ব্র্যাকেটের কথা। আমরা যদি যারা সত্য জানি না তারা আসলে বোকা, আর যারা সত্য জেনে সত্যকে যদি মিথ্যা বলার আশ্রয়ে নিতে চায় তাহলে তারা হচ্ছে ক্রিমিনাল। এটা হচ্ছে ব্র্যাকেটের কথা, আর্নেল ব্র্যাকেটের কথা। সেই আহ উম, ধরনের একটা মন মানসিকতা নিয়ে, সেই দৃষ্টিকোণ থেকে, সেই আপনার ফিলোসফিক্যাল আসপেক্ট থেকে আমি আমার বক্তব্যটা দিব। সেই সময়ে আমরা যতটুকু জানি এটা ব্যাপক আলোচিত হয়েছে, সমস্ত বিশ্ব জানে, আমাদের প্রেসগুলো জানে। বর্তমান আমাদের যে সেনা প্রধান আছেন উনিও কিন্তু একটা উনার সৈন্য নিয়ে উনি এখানে কিন্তু এই যে বর্তমান আমি যতটুকু জানি ধানমন্ডি এই যে মাঠ আছে সেখানে তারা সম্মিলিত হয়েছিলেন, তারা একটা অপারেশনের জন্য, ফর দ্য রেস্কিউ মিশন, যখন ভিতরে এত হই হই রই রই চলছে। আমি গতকালকে খুব মনোযোগ দিয়ে জেনারেল শাকিলের সাথে কনভারসেশন বিটুইন দা তৎকালীন অনারেবল প্রাইম মিনিস্টার এবং জেনারেল শাকিলের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি বলছিলেন যে আপনার সরকারকে অপদস্থ করার জন্য বা ব্যতিব্রস্ত করার জন্য, একটা বিপদগ্রস্ত করার জন্য এরা চেষ্টা করে যাচ্ছে, মরিয়া হয়ে যাচ্ছে। তারা যেসব দাবি দাওয়া করছে বিডিআর এর সৈনিকরা,
সেখানে একবারও উচ্চারিত হয় নাই অন্য কোনো দেশের সৈন্য এখানে ইনভলভ হয়েছে বা জড়িত হয়েছে, বিদেশি কোনো শক্তি এসছে। এটা কারো কাছ থেকে আমার শোনার কোনো কিন্তু অবকাশ হয় নাই। বা জেনারেল শাকিলও সেই মুহূর্তে হয়তো উনি অন গ্রাউন্ডে ছিলেন, ঘেরাও অবস্থায় ছিলেন, উনি বলছিলেন আমাদের ঘেরাও করে রেখেছে, আমরা সাহস হারাই নাই। এক্স্যাক্টলি এই কথাটা বলছিলেন, হারাই নাই। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী আশ্বস্ত করছিলেন যে এখানে আমরা র্যাব যাচ্ছে, সেনাবাহিনী যাচ্ছে, আমি হেলিকপ্টার পাঠানোর জন্য চেষ্টা করে দেখছি এটা কিভাবে কি করা যায়। তো তারপরে জেনারেল শাকিল বলছে একটু তাড়াতাড়ি এটা করার জন্য, এবং ওনারা কেউ সাহস হারান নাই, ওনারা তখন ঐক্যবদ্ধ সেখানে আছেন। বা জেনারেল ওয়াকারও পরবর্তীতে কখনো, যেহেতু অন গ্রাউন্ড তারা ছিলেন ওখানে, বা অন্যান্য যারা ছিলেন, আহ, যারা র্যাবের অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন জনসমক্ষে যে কি হয়েছে, সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারে নাই। র্যাবের তৎকালীন যে কমান্ডিং অফিসার ছিলেন তারও একটা বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে, যে সেখানে বলেছেন যে আমরা গেইটে আছি, আমরা এই গেইটে আমাদের অনুমোদন, প্রবেশ করার যে অনুমোদন, সেটা আমরা পাচ্ছি না, সময় জ্ঞাপন করা হয়েছে। এবং সেটার জন্য অনেকেই সেনাপ্রধানকে দায়ী করেছেন, যে সেনাপ্রধান সেখানে যদি তৎকালীন যমুনাতে ছিলেন, তারা সবাই বৈঠক করছিলেন, সেখানে সেনাপ্রধান ছিলেন, তৎকালীন অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, বা অন্যান্য যারা ছিলেন, পুলিশের আইজি সবাই ছিলেন, তারা সেখানে সময় জ্ঞাপন করেছেন। এটা একটা আহ, অভিযোগ ছিল, বা একটা যেটা হচ্ছে সময় জ্ঞাপন হয়েছে বলে এই কথাটা উঠে আসছে। সেখানে তারা অপারেশন পরিচালনা করতে পারে নাই। পরবর্তীতে হয়তো সেটা সেই ধরনের, যেটা এখানে হয়তো অনেক ধরনের ভুলভ্রান্তি হয়তো মিলিটারি সামরিক দিক থেকে হয়তো থাকতে পারে সেখানে, বাট সেখানে কখনো কিন্তু কোনো পক্ষ থেকে, মিডিয়া থেকে, বা আপনার কোনো সেনাবাহিনীর পক্ষ থেকে, বা র্যাব যারা ওখানে ছিল তাদের পক্ষ থেকে, বা যারা ওখান থেকে বেঁচে যারা ফেরত আসছে, বিডিআর এর যেসব অফিসাররা, যাদের হায়াত ছিল আল্লাহ যাদের বাঁচিয়েছে, বা তারা কৌশলগত বিভিন্ন কারণ ভাবে বেঁচে ফেরত আসছে, কারো কাছ থেকে কিন্তু এই বয়ানটা আসে নাই। কিন্তু কিন্তু আর আপনি এখন বলছিলেন যে যে মানে জেনারেল শাকিল যখন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন যে আপনার সরকারকে অপদস্থ করার জন্য, সেই মুহূর্তে তো তার কাছে ইনফরমেশনও থাকবার কথা না, যেটি আসলে সরকারকে অপদস্থ করার জন্য হচ্ছে, রয়ের এজেন্টরা আসছে নাকি, মানে রয়ের কিলিং গ্রুপ আসছে নাকি? কারণ যদি থাকতোই এই তথ্য, তাহলে তো তিনি আগেই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেন, তাই নয় কি? না, এটারও একটা জিনিস আছে আরো, কারণ এটার পটভূমিটা আবার অন্য ধরনের। সেটা আমি জানি না, ডেফিনেটলি, যেহেতু এটা প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না হয় এটা আলট্রা ভাইরাস হয়ে যাবে, এটার উপরে বক্তব্য দেওয়াটা। বাট সেটা হচ্ছে, এটা তো আমি জানি, কারণ সেখানে আহ, যিনি গোয়েন্দা, তৎকালীন বিডিআর এর যে, বা বর্তমানে বিজিবির যিনি গোয়েন্দা দেখতেন, বিষয় আসে দেখছেন, উনি ওনার কাছে উনি একটা লিফলেট পেয়েছিলেন, এবং সেটা আমরাও শুনেছি, লিফলেট বিতরণ করেছে বিডিআর এর, তৎকালীন বিডিআর এর সৈনিকরা। তারা একটা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটা লিফলেট তারা ছেড়েছে। ওই লিফলেটটা নিয়ে উনি, যতটুকু জানি, যেমন শাকিলের কাছে গিয়েছিলেন এটা নিয়ে। এটা পরবর্তীতে শোনা কথা আরো, যে তখন এটা একটা প্রতি উত্তর দেওয়ার জন্য, ওই লিফলেটের একটা প্রতি উত্তর দেওয়ার জন্য কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে হয়তো এইটুকু ভুল হবে যে এই লিফলেট যারা ছেড়েছে, সৈনিকরা যারা, তাদের দাবি দেওয়া, তাদের যে সেটা, সেগুলোর ব্যাপারে হয়তো তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই, এটা একটা আছে। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এটা, কারণ আমি এর পরপরই, এই ঘটনার পরপরই আমি, এখনো মনে আছে, এটা হচ্ছে যুগান্তর, দৈনিক যুগান্তরে আমি একটা উপসম্পাদকীয় লিখেছিলাম এটা নিয়ে। সেটার হেডিংটা আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে কি দুঃখে মগ্ন সমস্ত আকাশ। কি দুঃখে মগ্ন সমস্ত আকাশ। কারণ যেই অফিসাররা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, তারা কিন্তু অসম্ভব মেধাবী এক একজন অফিসার। প্রত্যেকের যদি আমি একজনের এক একদিন আলোচনা করতে পারবো, এক একজনের তাদের জীবন, তাদের অর্জন, তাদের সততা, তাদের যে নিষ্ঠা, তাদের যে কর্তব্য, এগুলো কিন্তু সব প্রশ্নের বাইরে। এখন যেটা হয়েছিল, আমি যতটুকু, এটা আমি জেনারেল শাকিলের সাথে আমি সময়ে সময়ে ওখানে যেতাম, যেহেতু আহ কথাবার্তা ওনার সাথে হতো, আমি ঢাকায় গেলেই ওনার অফিসে গিয়ে অনেক সময় আমি কাটিয়েছি। এবং সেখানে উনি একজন, আমি মাঝে মধ্যে বলতাম বিডিআর এত ভালো অফিসারগুলোকে নিয়ে আসছেন, সেনাবাহিনী এটা অনেক সময় দুষ্টামি করতাম ওনার সাথে, এত
আহ, মেধাবী অফিসারদের সমাবেশ একটা অক্সিলারি ফোর্সে হয়ে গেছে, এটা কিন্তু আর্মির জন্য এক ধরনের ক্ষতি, যে আর্মি ডেপ্রাইভ হচ্ছে এই সময়টুকু তাদের সার্ভিস পাওয়া থেকে। ওনার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে উনি একসময় মিলিটারি সেক্রেটারি ছিলেন, এটা আমরা সবাই জানি যারা সেনাবাহিনীতে কাজ করেছি। সেখানে ওনার একটা উদ্দেশ্য ছিল বিডিআর এর যে যেটা বিশেষ করে পারস্পরিক আমাদের দুটা দেশের ভিতরে অভ্যন্তরে বিশেষ করে চোরাচালান যেটা হয়, সেটা উনি একদম স্পষ্ট ওনার একটা এটা বোধ ছিল যে এটা একদিকে যে দেশের অর্থনৈতিক শিল্পায়ন এসবের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু বাইরের থেকে মালামাল ঢুকে যাচ্ছে, আরেকটা হচ্ছে রাজস্ব খাত হুম, বঞ্চিত হয়, যে কোনো রাজস্ব পায় না, চোরাচালানের মাধ্যমে সব জিনিস চলে আসছে। এগুলি বন্ধ করার জন্য হুম। উনি বলছেন যে সৎ সৎ অফিসাররা যদি আসেন তাহলে তারাও এটাকে বন্ধ করবেন, তারা যার এগুলি কারণে কম্প্রোমাইজ। মেধাবী অফিসারদের একটা গ্যাদারিং, কিন্তু তার মানে হ্যাঁ, তার একটা ইয়েস, এক্স্যাক্টলি। সদিচ্ছা, তার না, একটা এখানে এখানে আমি একটু একটু আরেকটা মিনিট বিশেষ করি। ওনার কথা ছিল যে যারা প্রফেশনাল ওরা কম্প্রোমাইজ করবে না, কারণ সে তার জীবনের অনেক দূর যাওয়া তো লক্ষ্যমাত্রা, সে কোনো ধরনের ডেভিয়েশনে যাবে না, কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না হুম, অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে। সুতরাং এদের এনে এখানে সমাবেশটা ঘটিয়েছিল। এবং তারা যেটা করেছিলেন, তারা তাদের সেক্টর কমান্ডাররাই বিশেষ করে সেক্টরগুলোতে একেবারে কড়াকড়িভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে তারা একটা অবস্থান নিয়েছিলেন। এবং সেটাকে আমি যতটুকু জানি বিডিআর এর যারা একটু উপরে ডিডি, ডিডি তারা বলে ডিডি এবং এডিএ, হুম। তারা ডেপুটি ডাইরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডাইরেক্টর, এদের গ্রুপটা এরা অনেক সিনিয়র, এরা তখন এটার বিরুদ্ধে তারা অবস্থান নেয় যে তারা যদি এই দুর্নীতির মধ্যে তারাও কিন্তু অনেক সম্পদ আহরণ করেছিলেন সেই সময়ে। এগুলো কিন্তু এটা সত্য, ধ্রুব সত্য। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে সত্য বড়ই কঠিন, তবু সত্যকে বাসিলাম ভালো, সত্য কখনো করে না বঞ্চনা। আপনি সত্য কথা বলতেই হবে, এবং সেই কারণেই সেখানে অসন্তুষ্টিটা কিন্তু ধীরে 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 সেখানে এটা বেড়ে বাড়ছিল। সেটা হয়তো সেই অ্যাসেসমেন্টটা হয়তো তখন যারা কৌশল প্রণেতা ছিলেন তারা, বা যারা এই গোয়েন্দা তৎপরতায় ছিলেন, তাদের হয়তো এখানে একটা ব্যত্যয় ঘটেছে। এই যে অসন্তুষ্টি, এই যে তাদের মধ্যে যে তারা যে দুর্নীতির মধ্যে, তারা যে এই যে চোরাচালানের মধ্যে নিজেদের সম্পৃক্ত করে হুম, অসৎ উপায়ে অর্জন করার হুম। সম্পদ, কিন্তু এই মেধাবী সেটা অফিসারদের সেটার সমারোহ, বিরুদ্ধে এই মেধাবী জি, অফিসারদের সমারোহ, মানে আপনিও বলছিলেন যে ব্যর্থতা, তারা আসলে আর এই ওই যে ক্ষোভটা তাদের, সেটিও তো আর একদিনে হয়ে উঠলো না। এতদিন ধরে তাদের পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ, তারা সেটা দুর্নীতি করতে পারছে না সেজন্যই হোক, বা তারা বেশি পরিশ্রম করছে সেজন্যই হোক, তারা সেটা বুঝতে পারলেন না। কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে রয়ের কিলিং গ্রুপ সেখানে ছিল কিনা, এটা খুব একটা ভাইটাল প্রশ্ন আসলে সেজন্য, কারণ এটাও কিন্তু অনেকে বলছেন যারা পরবর্তীতে গণমাধ্যমে কথা বলছেন যে সেখানে হিন্দি ভাষাভাষী বা বাংলা না এরকম ভাষা, ইংরেজি না এরকম ভাষায় কথা বলতে শোনা যাচ্ছিল। এটিকে কি আপনি আমলে নেন? না, এটা আমি আমি যেহেতু যারা তদন্ত কমিশনার স্বাধীন, সরি, তদন্ত কমিশন করেছেন বা কমিশনে যারা আছেন, তারা নিশ্চয়ই এটার কোনো যৌক্তিক তাদের মধ্যে একটা কনক্লুশন তাদের মধ্যে আছে। তারা হয়তো সেটা সাক্ষ্য প্রমাণ তাদের হাতে আছে, না হলে জাতির সামনে এত বড় একটা বক্তব্য বা এত বড় একটা জিনিস তারা সামনে নিয়ে আনতেন না। তারা যেটা নিবিড়ভাবে এটা পর্যালোচনা করেছেন, তারা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন, তারা সেখানে যদি সেরকম একেবারে অকাট্য তথ্য উপাত্ত পাবেন, সেটা তারা প্রতিষ্ঠিত করবেন যদি তারা পেয়ে থাকেন। এবং সেটার উপরে হয়তো, এবং এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, অন্য একটা দেশের উপরে, এবং সেটা প্রতিবেশী দেশ, তার বিরুদ্ধে বিশাল একটা গুরুতর একটা অভিযোগ কিন্তু এটা উত্থাপিত হয়েছে। সেই গুরুতর অভিযোগটা উত্থাপন করার আগে যারা উত্থাপন করেন তাদের কাছে নিশ্চয়ই অকাট্য কোনো তথ্য উপাত্ত আছে যেটা দিয়ে তারা প্রমাণ করবেন। নাহলে তারা যদি প্রমাণ করতে না পারেন, এটার যে গুরুত্ব, এটার যে একটা অসীম, যে এটার একটা আমি বলবো যে জাতির সামনে যেটা আসছে সেটা তাদেরকেই উপস্থাপন করতে হবে, তাদেরকেই সেটা প্রমাণ করতে হবে। সেটা থেকে তারপরে, এবং এমনও কি হবে যদি প্রতিবেশী দেশ তখন সে তথ্য উপাত্ত বা যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাহলে সে অভিযোগের, তারাও চাইবে যে কোন ভিত্তিতে আমার বিরুদ্ধে এই অভিযোগটা এসছে। তো সেটা তাদের কাছে নিশ্চয়ই সেরকম তথ্য উপাত্ত আছে, কিছু একটা অকাট্য কিছু পেয়েছেন, সেজন্য তারা হয়তো সেটা সামনে এনেছেন। এখন সেটা আমরা অপেক্ষায় করব সেই তথ্য উপাত্ত দিয়ে কিভাবে এটা প্রমাণ করা হয় বা কি কি জিনিস ওখানে আসছে। বাট আমি জানি যে এই পর্যন্ত, এই কমিশনের আগ পর্যন্ত না স্বাধীন কোনো, আমাদের মিডিয়া তো ওখানে ছিল, অনেক মিডিয়া এক্সাজারেশন করেছে, তখন বিডিআর এর গেট গিয়ে অনেক কথাবার্তা বলেছে, সেনাবাহিনী এই করেছে, সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে
অতি উৎসাহী হয়ে অনেক কথাবার্তা বলে ফেলেছে, তখন আমাদের কাছে সেটা মনে হয়েছিল যেটা একটা একেবারে আগুনে ঘি ডালার মতো। একদিকে ওখানে বিদ্রোহ চলছে, বাইরের থেকে মিডিয়া সেটাকে আরো উস্কানি দিয়েছে, কোনো কোনো মিডিয়া। এটা ঠিক, এটা আমিও দেখেছি, সেটা প্রচার করছে ওখান থেকে, একদম সরাসরি সম্প্রচারে ব্যস্ত হয়ে গেছে। সেখানে কথাবার্তা বলা হচ্ছে, বিদ্রোহের বিরুদ্ধে কথা বলে বা বিদ্রোহ কেন হচ্ছে সেটা না বলে সেখানে একবারেই সেনাবাহিনীকে জড়িয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছিল। তো সেটা কিন্তু আমাদের মনে আছে এবং এখনো মনে কষ্ট সেটা। মিডিয়া যে কি ধরনের একটা হলুদ সাংবাদিকতা বিস্তৃত করতে পারে সেটা কিন্তু আমার এখনো মনে আছে, এবং সেটা ইন্ধন জুগিয়েছে, আরো উৎসাহ জুগিয়েছে। কোথায় উৎসাহ জুগিয়েছে? সারা বাংলাদেশে যেখানে বিডিআর এর সেক্টরগুলো ছিল, যা সৈন্যরা ছিল, তারা আরো উৎসাহ বোধ করেছে। যার জন্য দিকে দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ইভেন কি বাইতুল ইজ্জতের মতো যেখানে বিডিআর সেন্টার, সেখানেও তারা বিদ্রোহ করেছিল। ওই বান্দরবনে বিডিআর বিদ্রোহ করেছে, একই জায়গায় জায়গায় আপনি রংপুর, দিনাজপুরের দিকেও বিডিআর বিদ্রোহে সামিল হয়েছে। জি, তার মানে এটা মিডিয়ার তারা সেই উৎসাহী। ভূমিকাকে আপনি হলুদ সাংবাদিকতা বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ডেফিনেটলি রকম কোনো সেই রকম সেই সময় নিষেধাজ্ঞা আসছিল কিনা? মানে সে সময় আমার সাংবাদিকতা ছিল না, ফলে আমি একদম সরাসরি অভিজ্ঞতা থেকে বলতে পারি না। তবে একটা নিষেধাজ্ঞা এসেছিল কিনা এটা কি তখন জানেন, যে এরকম কিছু এসেছিল সরকার এর পক্ষ থেকে, যে না, এরকমটা না এটা করতে? যখন শুরু হয়েছে, এটা অনেকক্ষণ, এটা দীর্ঘ সময় ধরে, বেশ কিছুক্ষণ সময় ধরে, অনেকক্ষণ এটা যখন প্রচারিত হয়েছে, কারণ আমরাও তখন টেলিভিশন, উপায় তো নাই কি হচ্ছে দেখার জন্য। আমি তো চট্টগ্রামে টেলিভিশনে যখন এগুলো দেখছিলাম, যে তাদের মুভমেন্ট গুলো দূর থেকে দেখানো হচ্ছিল, বিডিআর এর সৈন্যদের, তারা সেখানে তাদের ইভেন আর বলি আমরা, রিকয়েললেস রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন, সেগুলো তারা লাগাচ্ছে, দেখাচ্ছে। তাদের মেশিন গান এনে তারা তাদের গেটের দিকে তারা প্লেস করছে, সেগুলো একেবারে লক্ষ্য তাক করে। কারণ এদিকে ধানমন্ডির দিকে তখন আমাদের সেনাবাহিনীর অফিসাররা গিয়েছে, সেদিকে মুখ করে তারা তাদের মেশিন গান, তাদের এগুলো তারা প্লেস করে। এইসব জিনিসগুলো মিডিয়া দেখাচ্ছিল। একই সাথে রিগ্রেসিভ যেগুলো ছিল, কিছু কিছু বক্তব্য, সেগুলো সেনাবাহিনীর পুরো সার্বিক অবস্থানের বিরুদ্ধে যাচ্ছিল। তখন হয়তো পরবর্তীতে সেটা জেনেই হয়তো কর্তৃপক্ষ সেটাকে বন্ধ করেছে, ওই জি, নিষেধাজ্ঞাটুকু জি। ছিল। আমি এবার মানে আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আসলে প্রশ্ন তো জি একসাথে জি। অনেকগুলো ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা বা তৎকালীন প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ছিল। এই বিষয়ে কি পরবর্তীতে মানে আপনি কি এই বিষয়ে কনভিন্স হতে পেরেছেন, বা আপনার সাথে যারা কাজ করছেন, আপনার ফেলো কলিগ যারা আছেন? না, এটা এটা একটা জিনিস আমি বলি সেখানে, এটা হচ্ছে আমি আমার আমার একেবারে ব্যক্তিগত একটা অবস্থান থেকে, এটা একজন বলবো যে স্বাধীন মতামত একজন নাগরিকের, সেখান থেকে তখন সরকার কিন্তু গঠিত হয়েছে কয়েক মাস মাত্র। সেখানে যদি আমরা সাধারণ বিবেচনায় নেই, একটা সরকার যেমন জেনারেল শাকিলের বয়ান যেটা, সেটাও বলি যে আপনার সরকারকে দুর্নাম বা বিব্রত অপদস্থ, করার হ্যাঁ। জন্য অপদস্থ, সেটাই আমরা ধরে নিতে পারি। একটা সরকার যখন অবস্থান গ্রহণ করে বা সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন সেই সরকার নিজেকে একটা এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যে উৎসাহী হবে 2-3 মাসের ভিতরে, এটা কিন্তু সাধারণ জ্ঞান কখনো এটাকে উৎসাহিত করে না, বা কিন্তু এটাকে তাহলে আহ, কিন্তু তাহলে নেওয়ার মতো। হ্যাঁ, হ্যাঁ কিন্তু জি। তাহলে ধরুন সেই ফোনালাপের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী বলছিলেন যে, যখন জেনারেল শাকিল আবেদন করছিলেন যে একটু দ্রুত পাঠালে ভালো হয়, কিন্তু র্যাব যাবে, সেনাবাহিনী যাবে, 3 দিক থেকে যাবে, হেলিকপ্টার পাঠানো হচ্ছে, এই আশ্বস্ত করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, কিন্তু গেল না কেন? সেটার জবাবদিহি এখন যারা সেনাপ্রধান ছিলেন, যিনি সেনাবাহিনী প্রধান, উনিও একটা বিস্তৃত একটা ব্যাখ্যা দিয়েছেন। হি ওয়াজ কিলিং টাইম অ্যাকচুয়ালি, এবং ওনাকে সেটার জন্য দোষারোপ করা হয়েছে। অনেকেই বলেছেন যখন তার অফিসাররা বিপদগ্রস্ত, তখন সে কারো মুখাপেক্ষী, সেখানে তার অন্যের আদেশ নেওয়ার মুখাপেক্ষী থাকার কোনো প্রয়োজন ছিল না। এবং সেখানে অনেকেই এই এই কথাটাও বলেছেন যে সেখানে সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান এই সময়টা কিল করে, সময়টা নষ্ট করে, অফিসারদের বিপদের মুখে রেখে উনি আলোচনা কিসের? উনি তখন ওনার যেটা গিভেন রেসপন্সিবিলিটি, সেটার মাধ্যমে উনি হস্তক্ষেপ করতে পারতেন। কিন্তু এটা হচ্ছে, আমি বলবো যে এটা কমান্ড ফেলিওর, এটা অন্য কিছু না। এটা কিন্তু কমান্ড ফেলিওর। উনি যে কমান্ড নিয়েছেন, সেখানে কমান্ডের মধ্যে তার যে কি কি দায়িত্ব বর্তায় এই বিপদ মুহূর্তে, সেটা হয়তো উনি পরিপূর্ণভাবে সেখানে পালন করতে ব্যর্থ হয়েছেন। সেটা হচ্ছে, সেই কারণেই এই সময়টা তারা পেয়েছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে রাজনৈতিক যে নির্দেশনা, সেটা হয়তো অনেক কিছু তারা তখন সেখানে বসে বসে বিবেচনায় নিচ্ছেন যে এখানে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ক্যাজুয়ালিটি কি হবে। কিন্তু ভিতরের যে অবস্থা, সেটা অনুধাবন করে সেনা প্রধান বা যে নেতৃত্ব ছিলেন সামরিক বাহিনীর,
তাদের উচিত ছিল তড়িৎ এখানে সিদ্ধান্ত এবং হস্তক্ষেপ করা, এবং সেই হস্তক্ষেপ কত বেশি করে ক্যাজুয়ালিটি লেস ক্যাজুয়ালিটির মাধ্যমে সেটা করা যায় সেটা বিবেচনায় নেওয়া উচিত ছিল। ওনার কিন্তু সেটা অপেক্ষায় কমান্ড ফেলিওর বুঝলাম, কিন্তু একদম সুপেরিয়র কমান্ড মানে প্রধানমন্ত্রী তিনি তো বললেন যে পাঠাচ্ছি, মানে 3 দিক থেকে উনি পাঠাচ্ছি। এখন প্রশ্ন আসবে যে প্রশ্ন এসছে, এবং সেটা আমার মনে হয় তদন্ত কমিশন স্পষ্টীকরণ করা তাদের উপরে, সেটা দায়বদ্ধতা তাদের উপরে। এখন তারা তাদের সাক্ষাৎকার নিয়ে কেন হস্তক্ষেপ হলো না, কেন সেনাবাহিনী গেল না, কেন আহ, আপনার র্যাব সেখানে গেইটে গিয়ে অপেক্ষমান ছিল, সেখানে তারা কেন প্রবেশ করলো না, কি কি কারণে, সেই কারণগুলো ব্যাখ্যা করতে হবে, এবং সেই কারণগুলি নিশ্চয়ই স্বাধীন তদন্ত হ্যাঁ, যেমন কমিশনে ধরুন আসবে। আমার সেখানে দুটো গত জিনিস, অনুষ্ঠানে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান, তিনি ওই সময় অপারেশন পরিচালক ছিলেন। তিনি বলছিলেন যে তারা অপেক্ষমান ছিলেন, কিন্তু মানে তাদেরকে যাওয়ার সেই কমান্ড তাদেরকে সেখানে সেখানে আমি জানি না উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন, ওনারও একটা বড়সড় দায়িত্ব পড়ে যে তার অপারেশনাল এশালন গুলোকে কিভাবে সেখানে, এবং তার আদেশ নেওয়া তার প্রধান থেকে, ওনার সরাসরি তখন চিফ অফ জেনারেল স্টাফ, এবং তার উপরে হলো সেনাবাহিনী প্রধান, তাদের থেকে অবিলম্বে আদেশ গ্রহণ করা। আদেশ গ্রহণ করার জন্য ওনার কি কি তৎপরতা ছিল সেটা হয়তো নিশ্চয়ই উনি ব্যাখ্যা করেছেন কিনা আমি জানি না। উনি যদি তৎপর থাকতেন যে আদেশ গ্রহণ, বিকজ হি ওয়াজ অন গ্রাউন্ড, হি ওয়াজ দ্য ম্যান হু ওয়াজ সাপোজ টু ইস্যু দ্য অপারেশনাল অর্ডার, যেটাকে ও বলে অপারেশনাল অর্ডার, যেটা সেটা প্রেরণ করার জন্য, এবং সৈন্যদের সাথে সাথে কোন দিক থেকে কি করবে এগুলোর জন্য উনি কিন্তু চিফ অফ জেনারেল স্টাফ থেকে, এবং চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন জেনারেল সিনা ইবনে জামালি, ওনার মাধ্যমে উনি সেনা প্রধান থেকে কি কি দায়িত্ব তখন করণীয় জানতে চেয়েছেন কিনা, সেই সব বক্তব্যগুলি আমি আশা করি যে, যেহেতু আমরা এটা পড়ার এখনো সময় হয়নি, কিন্তু সেখানে ওনাদের এই বক্তব্যটা, ওনাদের এই ন্যারেটিভটা আসা উচিত। আমি সিজিএস থেকে চেয়েছিলাম, সিজিএস আমাকে এই বলেছে, বা সিজিএস বলবেন যে আমি সেনাপ্রধানকে বলেছিলাম এই কাজ করার জন্য, যে আদেশ চেয়েছি, কিন্তু সে আদেশ আমরা পাইনি। তখন জেনারেল মঈনকে বলতে হবে কেন তুমি আদেশ দিতে ব্যর্থ হয়েছে। জি, কিন্তু তিনি বলছেন যে তারা যখন অপেক্ষমান ছিলেন তখন নাটকীয়ভাবে মানে গেট দিয়ে ঢুকে গেলেন সাদা পতাকা হাতে, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন নেতা, এরকম রাজনৈতিক নেতারা, তারা নাটক এটা একটা। ওটা হচ্ছে রাজনৈতিক দিক, ওটা হচ্ছে, এটা দুটা বিষয় আছে এখানে, সামরিক দিক, একটা হচ্ছে রাজনৈতিক দিক। রাজনীতিবিদরা রাজনীতির দিক থেকে কি করছে না করছে সেটার থেকে আমার রাজনীতিবিদ ওখানে বিপদে পড়ে নাই তখন। কিন্তু আপনি বিডিআর পিলখানার ভিতরে তখন সেনা, এই যে 57 জন সেনা কর্মকর্তা, আমি প্রত্যেকে তাদের আত্মার প্রতি একদম আজকে এই আমাদের বিজয়ের মাসে শ্রদ্ধা জানাই, যারা জীবনে অনেক সম্ভাবনা থাকা অবস্থায় ঝরে পড়েছেন, যাদের ভুলের কারণে তারা সারা জীবন যতদিন তারা বেঁচে থাকবেন, তারা কিন্তু এটার জন্য দে মাস্ট বি রিপেন্ডেন্ট, তারা অনুতপ্ত থাকবেন। যখন তারা নিরস্ত্র, এই এতজন সেনাবাহিনীর অফিসার তারা যখন বিপদে আছেন, তাদেরকে সেখান থেকে তাদের রেস্কিউ করার জন্য যাদের ব্যর্থতা, তারা সারা জীবন এটার জন্য দায়বদ্ধ থাকবেন তাদের বিবেকের কাছে। তাদের আজকে এখানে দুটো দিক আছে, এখানে একটা হচ্ছে রাজনৈতিক দিক, একটা সামরিক দিক। আমি সামরিক দিকটাকে বেশি করব, রাজনৈতিক দিক যেহেতু আমাদের এখানে ওরা কি করেছে, রাজনীতি কে গেছে, কি ফ্ল্যাগ নিয়েছে, কি না করেছে, ওসব দ্যাট ইজ নট এ ম্যাটার। ওয়েন মাই ব্রাদার অফিসার ওয়াজ ইন ডেঞ্জার, তাদের লাইফ, তাদের জীবন, এমন না যে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে সেটাও না, তাদেরকে ধরা হচ্ছে, অ্যারেস্ট করতে হচ্ছে সেটা না, দে ওয়ার ইন দা, তাদের জীবনের ঝুঁকি, জীবনটা তাদের নিয়ে নিচ্ছে। সেই মুহূর্তে আমি আমার দায়িত্ব পালন করতে, যারা যেসব সামরিক কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন, each and every one should be taken into the cognizance and to be the accountable to the justice. জি, মানে সবাই আসলে ফেল করলো, সেনাবাহিনী সেদিকে, অন্যদিকে র্যাব, সবাই ওই একই সাথে ফেল করলো, এবং সাদা পতাকা হাতে যারা না, গেলেন। এখানে সবার, আমি আমার সবার ফেলিওর ধরবো না এখানে, কিন্তু এটা সরি ফর দিস, এখানে সবার ফেলিওর না। ফেলিওর করে যখন কমান্ড ফেল করে, নিচের লোকরা তখন আর কাজ করতে পারে না। আপনি যদি আমাকে আদেশ না দেন, আপনি যদি আমাকে ধরেন লিঙ্ক করেছেন, এখানে আপনি লিঙ্ক না পাঠান, আমি কিভাবে আপনার সাথে লিঙ্ক হব? আমি হাজার চেষ্টা করতে পারি, এখানে বসে চিৎকার করতে পারি, কেউ শুনবে না। যখনই আপনি লিঙ্ক, একইভাবে সেনা প্রধানের তখন দায়িত্ব হচ্ছে টু স্টাবলিশ লিঙ্ক উইথ হিজ আন্ডার কমান্ড, এবং সেখানে মুহূর্তে মুহূর্তে তাকে, সে নিশ্চয়ই উনি কন্ট্যাক্ট করেছেন, জেনারেল শাকিলের সাথে কন্ট্যাক্ট হয়েছে, জেনারেল শাকিল নিশ্চয়ই ওনাকে বলেছেন উই আর ইন ডেঞ্জার। উনি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই কথা বলতে পারবেন না যেটা উনার সেনা প্রধানকে বলতে পারবেন। সেনা প্রধানের সাথে উনার, আমি যতটুকু জানি, তারা 111-এর সময় অত্যন্ত একেবারে কাছে থেকে একসাথে একটা
এন্টিটি হিসেবে তারা কাজ করেছেন, সেই সম্পর্ক। এবং আরো একটা জিনিস এখানে আছে, ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে জেনারেল শাকিলও আপনি ইনস্ট্রাক্টর ছিলেন, ডিএস ছিলেন, এবং সেখানে জেনারেল মঈন কিন্তু এসআই ছিলেন, সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। একই সাথে একই, তাদের সম্পর্ক কিন্তু একদিনের না, তাদের অনেক দিনের দীর্ঘ সম্পর্ক আছে। সেই সম্পর্কের বলে জেনারেল শাকিলের সাথে উনি টাইম টু টাইম হি কুড কন্ট্যাক্ট, এবং অবস্থা বুঝে উনি সিদ্ধান্ত নিতে পারতেন। না শুধু এখানে পণ্য সেনাপ্রধান না, মোবাইল ধরেন একজন রাজনীতি, প্রধানমন্ত্রীর সাথে যখন আমি কথা একটু শেষ হচ্ছিল। করি, আমি একটু শেষ করি। একজন রাজনীতিবিদ গুরুত্ব বুঝবেন না, মিলিটারি অপারেশন কি করে করতে হবে, তাহলে উনি মিলিটারি কমান্ডার হয়ে যেতেন, তাহলে উনি সেনা প্রধান হয়ে যেতেন। এখানে রাজনীতির দোষারোপের থেকে আমি বেশি করে জোর দিব যে আমাদের যেখানে সেনাবাহিনী, সামরিক বাহিনী প্রস্তুত, 46 ব্রিগেড মুভ করেছে, সেখানে র্যাব গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে এটার হচ্ছে আমরা যেটা বলি সেনাবাহিনী দেশের ডেটারেন্ট এফেক্ট, আপনি নিবারণমূলক। সেখানে তার যদি, হ্যাঁ, ক্যাজুয়ালিটির ভয় অনেকে করতে পারতো, অতিরিক্ত ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে, যেহেতু এটা ঘনবসতি সম্পন্ন এলাকা। আবার দুটা পক্ষের মধ্যে আমাদের একই দেশের একটা অক্সিলারি ফোর্স, একটা মেইন ফোর্স, তার মধ্যে যদি কোনো ধরনের একটা সংঘাত শুরু হয়, এটা ব্যাপ্তি লাভ করতে পারতো, এটা দেশে দেশে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়তে পারতো। প্রত্যেকটা সেনাবাহিনীর সামরিক গ্যারিসন সেখানে তার বিডিআর এর সেক্টরগুলির উপর আক্রমণ পরিচালনা করতে পারতো, শুরু হয়ে যেতে পারতো। এবং এটা এক ধরনের, হয়তো আজকে গৃহযুদ্ধ এড়ানো গেছে, সেটা কিন্তু আমরা হয়তো গৃহযুদ্ধ হয়নি বলে এখন মনে হচ্ছে যে এখন তো কেন গৃহযুদ্ধ ছড়ানো হয় নাই, এরকম কথা আমরা বলতে পারি না। হয়তো সেটা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, বাট এটার একটা সম্ভাবনা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়তো সেসব দৃষ্টিকোণকে মানে বিবেচনা আপনার কি করবে। মনে হয় যে গৃহযুদ্ধ এড়াতেই মানে রাজনৈতিক নেতাদেরকে পাঠানো, সেনা আমার আমার কর্মকর্তাদেরকে? আমি 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 সেটা সেটা বলছি, রাজনৈতিক বিবেচনা হয়তো গৃহযুদ্ধ বা অতিরিক্ত জনসংখ্যা, ঢাকা শহরের যে ঘনত্ব, যে ঘনবসতি, সেটাকে বিবেচনায় তারা নিতে পারেন, হয়তো তারা নিতে পারেন, এটা তারা বলবেন তাদের বক্তব্যের মধ্যে, তারা কি কি জিনিসগুলো তারা সেনাবাহিনী তো নিয়েছে। সেরকমই ট্রেন্ড না যে মানে সিভিলিয়ানদের ক্যাজুয়ালিটি না করে কিভাবে না 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 ব্যবস্থাপনা না করতে না হবে। না, আপনি আমি আপনাকে বলি, এখানে সেই ট্রেন না, এখানে যদি কোলাটারাল ড্যামেজ বলে একটা জিনিস আছে, কোলাটারাল ড্যামেজ। আপনি কোনো কিছুর মধ্যে নেই, আপনি ঘুমাচ্ছেন, আপনার বাড়ি ঘর ওখানে আছে, চারিদিকে তোর এই ধানমন্ডি এলাকায় মানুষ চারিদিকে, ওই পারে ওদিকে, নিউ মার্কেট থেকে শুরু করে এদিক উত্তর দক্ষিণ। আপনি যখন এই গুলিটা, ওয়ান্স ইউ ফায়ার ইউ ক্যান গেট ইট ব্যাক। আপনি যখন এটা দিয়ে, আর এটা কোনো ক্ষুদ্রাস্ত্র দিয়ে কাজ না, এখন যখন তাদেরও যত প্রতিপক্ষেরও যখন আপনার এই যে আর বলতেছি, যেখানে মেশিন গান আছে, তার ওখানে মর্টার আছে, সে যখন আপনি তার উপর আক্রমণ পরিচালনা করবেন, সে তখন তাকে মরিয়া হয়ে তাকে তার পক্ষটাতে, তাকে তার অবস্থানটাকে সে সংহত করার জন্য সে চেষ্টা করবে হয়তো, অথবা তারা পালিয়েও যেতে পারতো হয়তো। তারা রিগ্রেস, যখন ট্যাঙ্ক দেখলে বা উপর থেকে হেলিকপ্টার গানশিপ গুলো দেখলে বা এ ধরনের একটা থেকে জিনিস থেকে তারা হয়তো পালিয়ে যেতে পারতো, এটা হতে পারত। অথবা ওর স্টোর যেটা হতো, সেটা হচ্ছে পারস্পরিক মুখোমুখি হয়ে দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ শুরু হতে পারতো। ক্যাজুয়ালিটি হয়তো তখন এখন অনেক বেশি হতে পারতো, শয়ে শয়ে হতে পারতো, সাধারণ মানুষরা তার শিকারে পরিণত হতো। কারণ সাধারণ মানুষদের আপনি ওয়ার্নিং দেন নাই যে আপনারা সরে যান, আমরা যুদ্ধ শুরু করছি, আপনারা সরে যান, আমরা গোলাগুলি শুরু করব। ওই অঞ্চলের কিন্তু কোনো মানুষকে তখনও কিন্তু সরানো হয় নাই। যারা ব্যক্তিগত উদ্যোগে চলে গেছে তারা হয়তো চলে গেছে, হয়তো রাজনৈতিক বিবেচনায় হয়তো থাকবে তার ক্যাজুয়ালিটিকে কমানো বা ক্যাজুয়ালিটি না হওয়া, না দেখা, বা তারা ভিতরের গুরুত্ব বোঝার কথা নয়। আমার কথা হলো, এখানে সামরিক বাহিনীর যে বোঝার কথা, অনুধাবন করার কথা, সে অনুযায়ী তার সিদ্ধান্ত নেওয়ার কথা, সেখানে আমাদের গুরুতর, আমি বলবো যে একেবারে কমান্ড ফেলিউর রয়ে গেছে, যার জন্য এই ঘটনাগুলো, এতগুলো অফিসারের হত্যাকাণ্ডের শিকারে তারা পরিণত জি, হয়েছে। কিন্তু ওই যে শুরুতে যে প্রশ্নটা করছিলাম রয়ের কিলিং গ্রুপ কিনা, তার সাথেই আরেকটু যোগ করে বলি যে প্রতিবেদনে আসলো ভারতীয় নাগরিকরা এসেছে 921 জন না 17 জন, কতজন যেন একটা সংখ্যা আছে, 9 শতাধিক ভারতীয় নাগরিক এসেছে, সেখানে ঢুকেছে, তারা বিডিআর দপ্তরের মধ্যে ঢুকেছে। জিয়া হাসান, আমার অনুষ্ঠানের ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান অবসরপ্রাপ্ত, তিনি বলছিলেন যে তিনি 200% শিওর যেটা বিডিআর সৈন্যদের কাজ না। অন্যদিকে সেনাপ্রধান রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছিলেন যেটা বিডিআর সেনাদের দ্বারাই সংগঠিত হয়েছে, ফুল স্টপ, নো ইফ নো বাট। আপনার আসলে কোনটা মনে হয় যে দুই রকম আমি বক্তব্য কিন্তু এখানে আছে? আমি 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 একটা কথা বলবো, যেহেতু যে উনি অত্যন্ত দায়িত্ববান একজন ব্যক্তি এবং অত্যন্ত মেধাবী, এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশন ইজ এ ভেরি সেনসিটিভ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য মিলিটারি। উনি আজকে দীর্ঘ বিডিআর হত্যাকাণ্ড বা বিদ্রোহ, আমি শুরুর দিকে একটু শুনেছিলাম উনি এটাকে বিদ্রোহ বলতে চাচ্ছিলেন না। আমি জানি না কোন পার্সপেক্টিভস উনি বলছেন, একটা পারসেপশনের কথা উনি বলতে চাচ্ছিলেন।
বাট এটা এটা যে বিদ্রোহ, এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে তার পুরা, এটা সেনাবাহিনীর বিরুদ্ধে শুধু বিদ্রোহ নয়, এটা বিদ্রোহ হচ্ছে তার পুরো কমান্ডের। জেনারেল শাকিল কি ডিজি ছিলেন নাকি ডিজি ছিলেন না? ওখানে যারা সেক্টর কমান্ডার ছিলেন তারা কি সেক্টর কমান্ডার ছিলেন না? তাদের বিরুদ্ধেই তো এই জিনিসটা হয়েছে। সেটাকে কি বিদ্রোহ? একের অধিক লোক যখন একত্র হয়ে কোনো কিছু করে, দ্যাট ইজ দ্য বিদ্রোহ, দ্যাট ইজ দ্য মিটুইনি। তো উনি কেন যে এটা বিদ্রোহ বলতে চান না, এটাও আমার বক্তব্যের মধ্যে না। আরেকটা জিনিস আমার জানার বিষয়, সেটা হচ্ছে সুদীর্ঘ এই সময় আজকে কখনো উনি দায়িত্ব নিয়ে, ওনার তো একটা মনোবেদনা থাকার কথা ছিল, ওনার তো এটা নিয়ে প্রচন্ড একটা মনোকষ্ট অপ্রকাশ সত্য প্রকাশের সাহস থাকা উচিত ছিল, যে সত্যটা আমি প্রকাশ করি যে আমার দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটেছে। সেটা দীর্ঘ সময় ধরে এই জিনিসটা রাখা, তাহলে এই জিনিসটা অনেক আগের থেকে আরো রিজলভ করা যেত, আরো বেশি করে এই জিনিসটার উপরে জাতি জানতো। এবং এত দীর্ঘ সময় নেওয়া, এটা এক ধরনের, এটা কি আমি একটা কারণ? এটা হতে পারে যে ওই সময়টা খুব না, আমি আমি সুবিধাজনক বলি ছিল এটা না? এক ধরনের, এটাও আমি 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 প্রশ্ন একটা করছিলাম। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, যিনি এখন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ওই তদন্ত কথাটাই কমিটির আমি প্রধান আসি, ছিলেন। ওই জি। ওই কথাটাই আমি হ্যাঁ, আসি। হ্যাঁ। সেখানে আপনি এটা খুবই ইন্টারেস্টিং দেখেন, দুজনেই উনার অনেক সিনিয়র অফিসার, একজন জুনিয়র একজন সিনিয়র অফিসার। জেনারেল জাহাঙ্গীর আমি যতদূর জানি, উনি আহ, আমার আবার সৌভাগ্য হয়েছিল একই সাথে আমি যখন জয়েন করেছি, উনি ফার্স্ট ফিল্ড রেজিমেন্টে, হি ওয়াজ দ্য সেকেন্ড ইন কমান্ড, আমি তখন ওই ইয়েতে জয়েন করেছি। আবার এই যে সেক্টর কমান্ডার একজন আক্তার, চট্টগ্রামের যে সেক্টর কমান্ডার ছিল আক্তার, কর্নেল আক্তার, আমি একসাথে আমরা রেজিমেন্টেশন করেছি ওনারই আন্ডারে, ওনারই ইউনিটে, ফার্স্ট ফিল্ড রেজিমেন্টে। জেনারেল জাহাঙ্গীরকে আমি সেই দৃষ্টিকোণ থেকে চিনি, অত্যন্ত সৎ এবং মেধাবী একজন অফিসার উনি। ওনার সততা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারবেন না, এবং সততার ব্যাপারে উনি কখনো কম্প্রোমাইজ করেন না। তাহলে জেনারেল জাহাঙ্গীর সে সময়ে উনি ছিলেন তদন্ত প্রধান, এই যে বিডিআর বিদ্রোহের। উনি সেখানে যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট যদি এখন অসত্য হয় তাহলে উনি অসততার দায়বদ্ধ হবেন। আর যদি উনি রিপোর্ট দেন, সেটাকে চ্যালেঞ্জ করার, উনি সেটা খণ্ডন করতে পারবেন। আরেকটা জিনিস যেটা আপনি জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধানকে নিয়ে বলছিলেন, সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে উনি রাওয়াতে, এটা বিডিআর সৈন্য দ্বারা হয়েছে, দেয়ার ইজ নো বাট, নো ইফ, নো, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। বলেছিলেন স্টপ। কারণ হচ্ছে কি, সেটার পেছনে উনি আবার যুক্তিও দিয়েছিলেন, সেটা হচ্ছে উনি বলেছেন যে এটা যদি নতুন করে কোনো কিছু এগুলি করা হয়, যে এদের যে শাস্তি, এদের বিরুদ্ধে যে অভিযোগ, যারা যে দোষী, যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু পার পেয়ে যাবে আইনে। তখন তারা বলবে কি, আমরা তো কিছু না, এই যে আসছে বাইরের থেকে লোক এসে করছে, আমরা কিছুই করি নাই, আমরা কিচ্ছু জানি না। দ্য কিলাররা, আপনি সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য বা সত্যকে রেল করার জন্য যদি কোনো কিছু করে থাকেন, আপনি ইতিহাসে দায়বদ্ধ থাকবেন। এবং সত্য কিন্তু কখনো, এটা কিন্তু অনুন্মোচিত থাকে না, বহুদিন পরেও সত্য কিন্তু প্রকাশিত হয়, যে আমি এই কাণ্ডটা করেছিলাম, সত্যকে আমি সেটাকে অপ্রকাশিত এখন সমস্যাটা হচ্ছে ধামাচাপা। কোনটা সত্য? সেই সময় যেটা বের হলো সেটা সত্য, নাকি এই সময় যেটা বের হচ্ছে সেটা সত্য, নাকি আমি ভবিষ্যতে আবার আমি বের হবে আমি সেটা যেটা সত্য? যুক্তির, আমি আরেকটু যুক্তিতে এসে বলি, যে এখানে বিডিআর এর মধ্যে আরো যেন কেন কেন আপনি বলবেন যে কেন বিদ্রোহের পেছনে, একটা কথা বলছিলাম, যে যারা কঠিনভাবে এখানে দমন করছিল, এই যে চোরাচালান বলেন, দুর্নীতি বলেন, বা জেনারেল শাকিলের যে অবজেক্টিভস ছিল, দেশের রাজস্ব, দেশের শিল্পায়ন, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে চোরাচালানের কারণে। কারণ আপনি যেই জিনিস আমার এখানে উৎপাদিত হবে, সেটা যদি বাইরের থেকে আপনি নিয়ে আসেন, তাহলে আমার এখানে উৎপাদনের শিল্প কারখানা কেন গড়ে উঠবে? আপনি যদি চোরাচালানের মাধ্যমে চলে আসেন, তাহলে আমি রাজস্ব পাবো কি করে? রাজস্ব তো পাবো না, ট্যাক্স যেটা আছে, সাধারণ মানুষ সেই ট্যাক্সটা পাবে না। দুই দিক থেকে ক্ষতি। আরেকটা জিনিস এখানে আছে, 111-এর সময় জেনারেল শাকিল একটা জিনিস করেছিলেন, আমি জানি না যে অন্যরা আপনার অনুষ্ঠান এটা বলেছেন কিনা, প্রায় 200 কোটি টাকার মতো, এটা ঐতিহাসিক সত্য। এটা এখনো পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ে কেউ যদি দেখে, তারা দেখতে পাবেন, কোটি টাকার মতো এনে উনি যেটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু বাজারটা ভোলাটাইল ছিল, এটার কারণ ছিল যখন সামরিক বাহিনী জায়গায় জায়গায় বিভিন্ন ব্যবসা কেন্দ্রে, বিশেষ করে বিভিন্ন গোডাউন চট্টগ্রামে করেছে, একটা গোডাউনে, এখানে বিশাল গোডাউনে তারা অভিযান পরিচালনা করে ওখানে যারা ইম্পোর্ট করেছে তাদের কেস দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। সব ব্যবসায়ীরা অনেকটা হয়ে গেছে, আনসেটেল হয়ে গেছে, তারা অনেকটা ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে তারা এলসি খুলছে না। জিনিসপত্র হঠাৎ করে আপনি যদি আজকে যদি ইম্পোর্টের জন্য, ধরেন গমের মৌসুমে গমটা ইম্পোর্ট করার জন্য এলসি না করলেন, আপনি শীতের মৌসুমে যদি আপনি শস্য, যেটা আমাদের এখন এই যে রবি শস্য যেটা আমরা বলি, শাকসবজি, সেটা আপনি গরমের দিনে গিয়ে আপনি পাবেন না। তো গমটা ইম্পোর্ট করতে হয় অন টাইম। একইভাবে আপনি রোজার সময় ছোলা মোলা, এগুলি বাঙালিরা খুব বেশি খায়, ইম্পোর্ট করতে হয়। এগুলির মধ্যে শর্টেজ পড়ে গিয়েছিল।
যেহেতু ব্যবসায়ীরা অনেকটা ভীত সন্ত্রস্ত ছিল। জেনারেল শাকিল টুক দ্য লিড। ওখানে উনি প্রায় 200 কোটি টাকার মতো থোক বরাদ্দ নিয়ে এই ডাল ভাত কর্মসূচি চালু করেছেন। ডাল ভাত কর্মসূচিটা বিডিআর এর সৈন্যদেরকে ওতপ্রোতভাবে জড়িত করেছে। সেখানের মধ্যে তেল পুড়েছে, বিডিআর এর গাড়ি চলেছে, বিডিআর এর সৈন্যরা কাজ করেছে, কিন্তু সেটা যেহেতু বৃহত্তর বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য উনি সেটা পদক্ষেপটা নিয়েছিলেন। এই ইভেনকে এখান থেকে ব্যবসায়ীদের থেকে এই খাতুনগঞ্জ চট্টগ্রাম থেকে চাল ডাল এইগুলি সব কিনতেন, তেল কিনে নিয়ে যেতেন বড় বড় কোম্পানিদের থেকে। এগুলি নিয়ে বিভিন্ন খোলা বাজার খুলেছেন উনি। এগুলি বিডিআর এর সৈন্যরাই তারা চালন করে। তারা দেখতো প্রতিদিন তারা লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র বিক্রি করতেছে, চাল বিক্রি করতেছে, ডাল বিক্রি করতেছে, তেল বিক্রি করতে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে তারা গরু জবাই করে গরুর মাংস তারা বিক্রি করেছে, এসব ইয়েও আছে। সেখানে তারা দেখে দিন শেষে তারা লক্ষ টাকা জমা করছে, এই টাকা যাচ্ছে কোথায়? সাধারণ সৈনিকদের মধ্যে হয়তো এটা একটা মনে করছে এটা বোধহয় অফিসাররা সারাদিন বিক্রি টিক্রি করে, এটা বোধহয় সেক্টর কমান্ডার বা এটা বোধহয় ইয়েতে চলে যাচ্ছে, এই ধরনের একটা, এটাকে যে তাদেরকে অবহিতকরণ, সেই ধরনের কর্মসূচি কিন্তু বিডিআর এর ছিল বলে আমার জানা নাই। এগুলি হয়তো আপনার এই যে তদন্ত কমিশনের রিপোর্টে জিনিসগুলো, তাদের মধ্যে উত্তেজনা, তাদের মধ্যে আপনি বৈরী মনোভাব, তাদের মধ্যে বিদ্রোহের যে এক ধরনের মানস গঠন, এগুলো কেন হয়েছে সেগুলোর কারণগুলো কিন্তু যথার্থভাবে নিশ্চয়ই আমি মনে করি আসছে এখানে। তখন তাদের মধ্যে এই ধারণাটাও একটা ইয়ে ছিল যে এটাকে তাদেরকে ব্যবহার করে অফিসাররা একটা ব্যবসা করছে, সেই ব্যবসাগুলো কোথায় যাচ্ছে টাকা পয়সার এইসব হিসাব নিকাশ তাদের ভিতরে। এটাও আমি যতটুকু আমার পরবর্তীতে আমি যতটুকু অনুধাবন করেছি বা শুনেছি, এই ডিডি যারা ছিল, এই যে তৌহিদদের মতো লোকরা, শ্রুট যারা ছিল, সৈনিকদের তারা উত্তেজিত করেছে অফিসারদের বিরুদ্ধে। তাদের এক উদ্দেশ্য ছিল মূলত, সেটা জেনারেল জিয়াও বলেছেন আপনার অনুষ্ঠানে, যে এখন আর্মি অফিসাররা চলে গেলে তারাও নিচের থেকে উপরের দিকে উঠে সেই কমান্ডগুলো তারা দখল করে নিবে, এই ধরনের একটা উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা কাজগুলি করেছে, উত্তেজিত করেছে সৈনিকদেরকে, সংগঠিত করেছে সৈনিকদের বিদ্রোহ করার জন্য। সেই সব জিনিসটা আমাদের দর্তব্যের মধ্যে আনতে হবে। আর যেই কথাটা এখন কিন্তু আসছে সাথে সাথে যে এই যে কারণগুলো বলছেন, জি আমি ওইটাতে আসছি, একটু বারবার সংক্ষেপে, হ্যাঁ। হয়তো মনে করবেন যে আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, নো। আমার কথা হচ্ছে এই যে রয়ের হাজারখানিক যে সৈন্যদের কথা বা লোকজনের কথা, এটা সৈনিক না এজেন্ট না আমি জানি না, এটা কোন ধরনের কথাবার্তা বলছে। তো হচ্ছে গোয়েন্দা একটা সংস্থা তাদের। তো আমাদের যেমন ডিজিএফআই গোয়েন্দা সংস্থার লোকজন, যদি এটা হয়তো তারা প্রকাশ্যে কোনো গোয়েন্দা সংস্থা কাজ করে এটাও আমি জানি না। গোয়েন্দা সংস্থাগুলি কাজ করবে সেটা হচ্ছে একেবারে নীরবে নীরবে, আপনি বুঝবেন না। আমি যে রয়ের লোক আপনি বুঝতেই পারবেন না। আমার এখানে যে সৈনিক যে রয়ের লোক হয় নাই, এটা যদি সেখানে রিক্রুট করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটাই সেভাবে। কিন্তু সরাসরি এটাকে আমার কাছে, যেহেতু আমিও এক সময় গোয়েন্দা সংস্থায় কাজ করেছি এবং বিশেষ করে আরো কাউন্টার ইন্টেলিজেন্সে, সেখানে স্বরূপে কখনো গোয়েন্দারা এসে কাজ করে, এটা আমার কাছে একেবারে একটা মানে কল্পনার বাইরে। স্বরূপে কখনো গোয়েন্দারা কাজ করে না, সে আসবে অন্য রূপে। আপনার ভিতরে আপনার লোকে রিক্রুটেড হবে, আপনার লোকে সেই কাণ্ডটা করবে। যদি এই কথা বলা হতো যে বিডিআর এর এত লোককে রিক্রুট করেছে, তারা এই কাণ্ডটা করেছে, সেটা কিন্তু যৌক্তিক হতো। কিন্তু যদি বলা হয় যে একেবারে 900 লটবহর নিয়ে এখানে হত্যাকাণ্ডে করার জন্য, পরিচালনা করার জন্য আসছে, এটা আমার কাছে হাস্যকর এবং অবাস্তব মনে হয়। আমি এই জন্য এই উত্তরটা আপনাকে দেওয়ার জন্য এই সময়টুকু নিয়েছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি ওই যে বলছিলেন যে কি কারণে এই বিদ্রোহটা হতে পারে বা এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটতে পারে, কতগুলো কারণ সাথে সাথে, যেটি জেনারেল জিয়া হাসান বলছিলেন, সাথে সাথে আরও কয়েকজন আর্মি অফিসারের কথা আমি বিভিন্ন গণমাধ্যমে শুনছিলাম, সাক্ষাৎকার তাদেরকে বলছিলেন যে সিলেটে এবং রৌমারীতে বিএসএফ এবং বিজিবির একটা মানে বিডিআর তৎকালীন তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সে কারণে তারা ক্ষুব্ধ ছিল, তাদের একটা প্রতিশোধ স্পৃহা ছিল, সেটির একটা বহিঃপ্রকাশ এখানে। তার সাথে আছে মানে মির্জা আজমের নাম আসছে যে তার দুলাভাই বা তার বোন জামাই, এরকম কিছু এক মানে সম্পর্ক, শায়ক আব্দুর রহমান বা বাংলা ভাই, দুজনের নামই শুনেছি। একজন বলছেন শায়ক আব্দুর রহমান হচ্ছে তার বোন জামাই, আর একজন বলছেন বাংলা ভাই বা সিদ্দিকুর রহমান তিনি হচ্ছেন বোন জামাই। তাদের না, শায়েখ আব্দুর রহমান, আমি আপনাকে নিশ্চিত করছি, হ্যাঁ, শায়েখ আব্দুর রহমান ওনার দুলাভাই। আচ্ছা দুলাভাই, আচ্ছা। তো হ্যাঁ, তার জি। তাকে এবং শায়েখ আব্দুর রহমান, আমি এটাও বলে হ্যাঁ, রাখি আপনাকে, কর্নেল গুলজার কর্নেল ওয়াজ গুলজার, ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো যে ডেডিকেটেড, জীবনটাকে বাজি রেখে এই গুলজার কাজ করেছেন। গুলজার আর আমি একই সাথে, আমরা সিলেটে একই কোর্স করেছি এসআইএনটিতে। গুলজারের মধ্যে যে সততা, তার দৃঢ়তা, গুলজারকে যখন বিডিআরে পোস্টিং করা হয়েছে ইনসিডেন্টালি, এটা আমার আরেকটা হার্টবার্ন, কষ্টের কারণ। আমি গুলজারের সাথে দেখা হয়েছে, গুলজারকে আমি জিজ্ঞেস করলাম, গুলজার
তোমার যে মধ্যে যে জাতিকে দেওয়ার জন্য তোমার যে অসম্ভব, কারণ তার এক ধরনের স্মেলিং পাওয়ার, আমি বলবো যে তার এক ধরনের পাওয়ার ছিল স্মেল করার, যে কি কি কাণ্ড কোনখানে, এটা আমি আমার কাছে তার গিফটেড, গুলজারের মধ্যে ছিল এটা গিফটেড। আমি 100 বার চেষ্টা করলেও পারবো না। গুলজার তার চোখের দৃষ্টি দিয়ে, এটাকে বলা হয় সেনো দৃষ্টি, গুলজার সেটা করতে পারে। সেরকম একজন অফিসার গুলজার। আমি কি বললাম, গুলজার তোমার এই শেষ পর্যন্ত এই বিডিআর তোমার আবার পোস্টিং দিল, বলে স্যার কি করবো, এমন একটা। এবং একটা জিনিস আমার এখনো রক্তক্ষরণ হয়, তার যে মোহময় একটা, তার এরকম দৃঢ়তা ছিল, একই সাথে ছিল তার অসম্ভব একটা, খুব কম মানুষের মধ্যে দেখেছি এত সুন্দর এত অপূর্ব হাসি। সেই হাসিটা ছড়িয়ে দিয়ে আমাকে বললো কি, স্যার কি করবো, আদেশ যেখানে হবে সেখানেই যাইবো। তো এটা বলেই এখন গুলজারের ওই হাসি কিন্তু আমি আমার জীবন যতদিন বেঁচে থাকবো আমি এটা ক্যারি করে যাব। এই গুলজার সেখানে, গুলজার এই শায়েখ আব্দুর রহমানকে নিউট্রালাইজ করার জন্য হি ওয়াজ দ্য ইনস্ট্রুমেন্টাল। এই জাতি যখন বিভিন্ন ধরনের নানা ধরনের সন্ত্রাসের কবলে পড়ে অতিষ্ঠ হয়ে গেছে, ব্যতিব্যস্ত হয়েছে, গুলজার সেখন উল্কার মতো ঘুরে বেরিয়েছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এদিকের কি কোনো প্রতিশোধ, মানে এইটার একটা প্রতিশোধ হিসেবে তাদেরকে টার্গেট করা হয়েছে, গুলজার, কর্নেল গুলজার সাকলাইন তাদেরকে? দুর্ভাগ্য কি জানেন, গুলজার শেষ পর্যন্ত বেঁচে ছিলেন। আমি বিডিআর এর যে সরি র্যাবের যে কমান্ডিং অফিসার গেটে গিয়ে অপেক্ষা করছিল, গুলজার তাকে ডেসপারেটলি বারবার ট্যাক্স, তখন তাকে বলছিল গুলজার তুমি শব্দ জানো না, কারণ গুলজার কিন্তু সে নিজে জানে, কারণ শব্দ করলে তো আইডেন্টিফাই হয়ে যাবে, সেখানে সে লুকিয়ে আছে উপরে একটা কার্নিশের উপরে ছিল সে। সেখান থেকে সে ট্যাক্স দিচ্ছিল যে তুই ঢুকে পড়, তুই করে। তার মধ্যে কিরকম সম্পর্ক ছিল তার কমান্ডিং অফিসার, বিকজ হি লং টাইম হি সার্ভ ইন দ্য আপনার র্যাবের মধ্যে, সে ছিল লিজেন্ডারি অফিসার অফ দ্য মিলিটারি। আমি গুলজারকে লিজেন্ডারি অফিসার বলবো। সে আমাদের ট্যাক্স দিচ্ছিল যে তোরা ঢুকে পড় এখানে আয়। সেখানেই কষ্টের বিষয়টা, কেন এই ট্যাক্স দেওয়ার পরে যখন মেরে ফেলতেছে, মারা হচ্ছে, গলাগুলি হচ্ছে, সেই সময় গেইটে সৈন্য থেকেও সেই সৈন্যরা ঢুকে নেই কেন, সেই কথাটাই কিন্তু বারবার এই কোনো রিজলভ, আমার মনে হয় রিজলভ হতে হবে এই তদন্ত কমিশনের মাধ্যমে। জি। তো সেই গুলজারকে এখন আপনি বলছেন যে আজমের, মির্জা আজমের বোনের দুলাভাই হচ্ছে শায়েখ আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমানকে নিউট্রালাইজ করার প্রতিশোধ গুলজারের উপর নেওয়া হয়েছে, এই কথাটা যদি, তাইলে তো ওখানে আরো 57 জন অনেক অফিসার ছিল, আর বহু অফিসার ছিল। গুলজার একক না ওখানে, যেমন গোলাম কিবরিয়া মোহাম্মদ আবার ওদিকে নিয়ামতুল্লাহ। বিএসএফ এর প্রতিশোধ, মানে ওটাও আমি একটা কারণ। আমি বিএসএফ আমি একটু আসছি। এখানে যেমন এক একজনের নাম বললে কার কথা বলবেন আপনি, গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতুল্লাহ, তার কি রকম একজন, এই যে এই আর্টিলারি সেন্টারে হি ওয়াজ দ্য চিফ ইনস্ট্রাক্টর, সিআই ছিলেন এখানে। এই যে ঢাকায় যাওয়ার জন্য, বিকজ আমি ওনার সাথে আমার কিরকম রক্তের সম্পর্ক দেখেন আপনি, রক্তের কি সম্পর্ক, রক্তের সম্পর্ক এই কারণে, his wife was in the same age and I was the first officer who has donated blood for ভাবি। উনি, আমরা একই ইউনিটে কাজ করেছি, একই সাথে, এই যে বললাম উনি ফার্স্ট ফিল্ডে, উনি 26 ফিল্ডে ছিলেন, আমি যখন সাভারে আমরা কাজ করতাম। সেই সময় থেকে উনি কেন জানি আমাকে ব্যয় ডাকতেন, এই যে ডাকার কিরকম আত্মিক। আমি সেই তার ওয়াইফকে রক্ত দেওয়ার পর থেকে আমাদের সম্পর্কটা আরো হয়েছে রক্তের বন্ধন, এরকম একটা সম্পর্কের মধ্যে। এরা প্রত্যেকেই ছিল আপনার ডেডিকেটেড, কারো দেশ ছাড়া এরা কেউ কোনোদিন জানাই কিছু, সততা ছাড়া একটা অফিসারকে এখানে যারা মারা গেছে, একজন অফিসারকে সততার বাইরে গিয়ে কোনোদিন একটা পদক্ষেপ রেখেছে কেউ বলতে পারবেন। এখন গুলজারের বিষয়টা আপনি যেমন আছেন, এবং ওই যে রৌমারির ঘটনা যেটা বলছেন, তখন আমি কিন্তু আপনার মিয়ানমারে তখন আমি কাজ করছি, বার্মাতে, তখন ওগুলি যখন ছবিটা বড় বড় করে পত্রিকায় ছবি আসছে যে আপনার বিএসএফ এর সৈন্যদের হাত একদিকে বাঁধা, পা বাঁধা, মধ্যখানে বাঁশ দিয়ে এটা কাঁধে করে অনেকটা এই যে পশু টশু যেভাবে এভাবে ক্যারি করে নিয়ে আসছে গ্রামবাসীরা হত্যা ওই ইয়েতে, ওই হত্যাকাণ্ড বা ওই অপারেশনে অংশগ্রহণ করেছিল। আমি তখন ইয়েদেরকে আপনার যারা মিয়ানমারের যারা সেনা কমান্ডার ছিলেন বিভিন্ন লেভেলে, গলফ খেলতে থেকে তাদের দেখা হতো। তো আমিও পত্রিকা নিয়ে গেছি, আমি দেখো লুক আমাদের দেশে দেখো, যদি এরকম কোনো তোমরা চিন্তা ভাবনা করো একদম এরকম মেরে মেরে এরকম করা হয় এসব, বাট কথা হলো সেখানে যে ঘটনা ঘটছে এটা কিন্তু এখানে সেই প্রতিশোধটা বিডিআর এর উপর এতদিন পরে নেওয়ার, এটা অন্যভাবে তো নেই। এবং যারা যেটার জন্য দায়বদ্ধ করা হয় তারা তো সশরীরে, তারা জীবন্ত, তারা তো বেঁচে আছে, তাদের উপরে তো এই প্রতিশোধটা হয় নাই। এটা হচ্ছে বিডিআর এর যারা এখানে, এরা সদ্য সব যোগদানকৃত ম্যাক্সিমামই, এই যারা সেক্টর কমান্ডাররা, তারা সদ্য যোগদানকৃত, কিন্তু সেটা তো বিডিআর এর সৈন্যরা করেছে এই কাজটা।
এটা বিডিআর এর সৈন্যরা করেছে। বিডিআর এর সৈন্যের উপর তো এই প্রতিশোধটা হয়নি, আপনি সৈন্যরা করেছে এই ঘটনাটা। এখন যদি জেনারেল ফজলুর রহমান যদি উনি দাবি করেন যে উনিই করেছেন, নো, হি ওয়াজ সিটিং ইন দ্য হেডকোয়ার্টার, ওনাকে হয়তো রিপোর্ট দিয়েছে ঘটনা ঘটে যাওয়ার পরে ওই অঞ্চলে, ওই রংপুর বা যেখানে ঘটেছে এই ঘটনা। এখন যদি ইফ হি ক্লেইমস দ্যাট আমি অর্ডার করেছি, নো, ইট ওয়াজ নট এ ডিজাইন, ইট ওয়াজ নট এ ডিক্লেয়ার্ড অপারেশন, এটা হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট, ইট হ্যাপেন। তারা ঢুকে পড়েছে, গ্রামবাসী সহ ঘিরে ফেলেছে, কিন্তু ঘিরে তাদেরকে প্রতিশোধ নিয়ে যদি হয়েই থাকে, ঠিক যেই যেই সৈন্য ওখানে যুক্ত ছিল বা যেই যেই গ্রামবাসী ছিল, এভাবে তার হয় করা যায় না? হয়তো এমন কি হওয়া যায় যে আসলে না, বাহিনীর না, উপর না, না, প্রতিশোধ? বাহিনীর উপর, তাইলে আপনি বাহিনীর এটা অন্যভাবে আরো প্রতিশোধ, আমি বলবো যে একদম ওই অফিসারদের উপরে প্রতিশোধটা নেওয়া, কই সেখানে তো এলোপাতারি গুলি করে সব সৈন্য টন্য মেরে ফেলা। আপনি যদি 900 যদি তার এজেন্ট প্রবেশ করে আপনার অনুষ্ঠানের বা ইয়েদের জেনারেল জিয়ার ভাষ্য অনুযায়ী যদি ঢুকে থাকে, তো 900 লোক যখন গুলি করা শুরু হয় ওখানে 2000 বিডিআর সব সময় সৈন্য মানে একবারে শুয়ে দেওয়া তো কিছু না। 5 জন লোকের কাছে যদি অটোমেটিক ওয়েপন থেকে 5 জনেই এনা 500 করে হত্যাকাণ্ড শিকারে পরিণত করার জন্য, দে আর সো ট্রেন। ও এমন ট্রেন লোক আসবে এখানে, কি লাল্লু বাঞ্জুকে তো পাঠায় নাই এখানে কোনো, কিন্তু এখন শার্প শুটারদের পাঠিয়ে যদি পাঠায়, যদি এই কথা যদি এটা স্টাবলিশ হয়, তো সেখানে কিন্তু এই XYZ কতগুলিকে পাঠিয়ে দিবে এখানে। দেবে মাস্ক, তারা মাস্ক ম্যান, তারা হবে শুটার, শার্প শুটার, তারা হবে পয়েন্টসম্যান, তারা প্রত্যেকটা 1 শত্রুতে একজনকে কাট করবে বা আরো বেশি করে তারা স্প্রেড করতে পারে। আর সেখানে আপনি এত গোলাগুলির কথা, কই গ্রেনেড তো সার্ভ হয় নাই, তাহলে তো গ্রেনেড বা অন্যান্য আরো বিস্ফোরক দিয়ে তারা উড়িয়ে দিতে পারতো পুরো এলাকাটাতে বিস্ফোরক। এত মানুষ যদি আসে তাহলে সেখান থেকে বিস্ফোরক, চারিদিকে বিস্ফোরক টিস্ফোরক একেবারেই সেট করে এটা সমস্ত একসাথে উড়িয়ে দেওয়া যেত, এটা তো করা যেত, ওই সেগুলো হয় নাই। যাই হোক, এখন সেগুলো হচ্ছে এগুলো এখন যেহেতু তদন্ত হয়েছে, তদন্তের মাধ্যমে যদি যেমন 2টা বিষয় এখানে প্রতিশোধ স্পৃহার কথা আছে। একটা হচ্ছে শায়েখ আব্দুর রহমানকে নিউট্রালাইজ করার জন্য, সেটাতে গুলজারের উপরে মির্জা আজমদের যদি ক্ষোভ থাকে সেটাও যদি প্রতিষ্ঠিত হয় তদন্তের মাধ্যমে। আরেকটা যদি হয় বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে, বিজিবি বিএসএফ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে তৎকালীন বিডিআর এর মাধ্যমে, সেটা যদি প্রতিশোধ কোনো স্পৃহা যদি তাদের যদি সেখানে যদি অকাট্য প্রমাণ থাকে সেটার বিরুদ্ধে যায় বলার কিছু না। তবে কথা হচ্ছে এই প্রমাণগুলো যখন বেরোবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা কতটুকু কিভাবে তারা জি, এই আসলে কোন আসলে ইন্ধন দিয়ে। প্রশ্নটা সবসময় সেখানেই, কারণ তদন্ত আগেও হলো জি, সেই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, জি, তার জি, নেতৃত্বে। জি, জি। তখন এই মামলা এই মামলা হলো, মামলার বিচার কাজ শেষ হয়ে যাচ্ছে, সেটাও একটা তদন্তের উপরে ভিত্তি করে হয়েছে। আবার আর একটা তদন্ত হলো, এখন কোন তদন্তটার উপরে না, কতটুকু? এখানে 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 একটা কথা আছে, ইংরেজিতে একটা কথা আছে। এখন জেনারেল জাহাঙ্গীরকে হয়তো এই কথা বলতে হবে যে আই স্ট্যান্ড অন মাই স্টেটমেন্ট দ্যাট ইজ কারেক্ট। এখন who others is given what they are producing, it is their matter. আমি সেটা জানি না তারা কি করেছে, আমার যেটা করেছি সেটা আমি সত্যের মধ্যে আছি। সেনাপ্রধান যেটা বলেছেন সেটা সেনাপ্রধানকে সেনাপ্রধানের স্ট্যান্ডের মধ্যে থাকতে হবে, যে হোয়াট আই সেড, আই স্ট্যান্ড অন মাই স্টেটমেন্ট। আমি যেটা বলেছি সেটার মধ্যে আমি আছি, সেটার মধ্যে দাঁড়িয়ে আছি। এটা বিডিআর সৈন্যদের দ্বারা হয়েছে, ঘটনা ঘটেছে। এবং সেখান থেকে যখনই ডেভিয়েট হবে, যারা কিন্তু এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, বিদ্রোহে জড়িয়েছে, তারা কিন্তু পার পেয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা এখানে আইনের দৃষ্টি থেকে সৃষ্টি হয়ে যাবে। জি, সেটার জন্য এখন এখানে এখানে এই সত্যটাকে যদি কেউ, এটা সত্য কিন্তু এমন না যে সূর্য দুটা, একটা পূর্ব দিকে উঠে একটা পশ্চিম দিকে উঠে নাকি, সূর্য কি দুই দিক থেকে উঠে? না, তাহলে সত্য দুই দিকে সত্য হতে পারে না। আইদার অফ দ্য পার্টি ইজ লাইং, ক্লিয়ার। কিন্তু আবার অন্ধের হাতি দেখার মতো অবস্থা হয় কিনা সেটাও তো একটা ব্যাপার, তাদের কাছে না, এক একজন এক এক আমার সত্য। আমার আমি আরো স্পষ্ট করে বলছি, সূর্য দুই দিকে উঠে না, একদিকে উঠে। এইটা বলতে হবে যে এই আমি যেটা বলছি পূর্ব দিক থেকে যদিও উঠে না, পৃথিবী ঘুরে, বাট আমরা আমাদের ছোটকাল থেকে অভ্যস্ত যে সূর্য পূর্ব দিকে উঠে। সূর্য উঠছে না, সূর্য স্থির, আমরাই অস্থির, আমরা ঘোরা, পৃথিবী ঘুরছে। তো যেখানেই হোক আমরা পূর্ব দিকে সূর্য সকালে দেখছি। এখন যদি কেউ বলে যে আমি পশ্চিমও একটা দেখছি, আবার একজন এসে কতদিন পরে বলে যে আমি উত্তরে একটা দেখছি, আবার কিছুদিন পরে আরেকটা কমিশন এসে বলে যে আমি দক্ষিণেও একটা সূর্য দেখছি, তাইলে এখানে প্রতিষ্ঠিত হতে হবে যে কোন সূর্যটা সত্যি। এই কথাটাতে এরা কিন্তু প্রত্যেকেই দায়বদ্ধ হয়ে যাচ্ছেন এখন কিন্তু, কারণ কেউ যদি অসম্পূর্ণ করে থাকেন, কেউ যদি অসৎ বিবৃতি দিয়ে থাকেন,
তারা দায়বদ্ধ হবেন জাতির কাছে, তারা দায়বদ্ধ হন বিবেকের কাছে, তারা দায়বদ্ধ হন সত্যের কাছে, তারা দায়বদ্ধ হন 57 জন অফিসার যারা যারা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হচ্ছেন, তারা যেন বিচার বঞ্চিত না হয়, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই, কিন্তু এখন মানে সেই তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি এখন এই বিষয়ে কথা বলছেন না। তাকে গণমাধ্যমে অনেকেই অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন, তিনি এই বিষয়ে মুখ খুলছেন না। আর একটা বিষয় একটু ছোট্ট করে শুনি, খুব ছোট্ট করে যদি বলেন। এখন অনেকে নাম আরও আসছে, বর্তমান আইজিপি বাহারুল, তাই তিনি দায়িত্বরত এখন, তার নাম আসছেন, তার অবহেলা, তার দায়িত্ব অবহেলা ছিল, তিনি তার দায় আছে। তৎকালীন আরো অনেক কর্মকর্তাদের নাম উঠে আসছে, এটি আপনি কি আমি বলি, দেখবেন? আপনি সোহেল যেমন তাজ, অনেকের তার নাম নাম, কালকে হ্যাঁ। কালকে কালকে আমি পত্রিকায়ও দেখেছি, এটাও বেদনাদায়ক। আমার কথা হচ্ছে এটা এগুলি প্রকাশিত যতক্ষণ পর্যন্ত আইন দ্বারা এটা বা এটা যে তদন্ত কমিশন একটা রিপোর্ট আসতে পারে, এটা প্রকাশিত